ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। স্মোকিং কজেস ক্যান্সার। কেউ আমাকে খুন করতে চায়। আমি হঠাৎ মারা গেলে বাড়ির অনেকেই লাভবান হবে, কারণ আমি একটা উইল করেছি, তাতে আমার ছেলে মেয়ে নাতি নাতনিদের নাম লেখা আছে। কিন্তু ইদানিং বাড়িতে এমন কিছু ঘটনা ঘটেছে, আমি বাধ্য হয়ে উইল চেঞ্জ করতে বলেছি। সেই নতুন উইলে ওদের অংশ কমিয়ে দিয়ে অনেকটা চ্যারিটিতে দিতে বলা হয়েছে। উইলটা যে চেঞ্জ করতে বলেছি সেটা বাড়ির অনেকেই জানে। আরে বুঝতেই পারছেন, আমি যদি নতুন উইলটা হওয়ার আগে মারা যাই, তাহলে ওদের সকলেরই লাভ বেশি। থানা থেকে ফোন এসছে। আরে ওঠো, থানা থেকে চিত্রচোর রহস্যের পর আরো বেশ কয়েকদিন কেটে গেছে। 60-এর দশকের শেষ দিকে এসে পড়েছি। খোকা এখন দিব্যি হেঁটে চলে বেড়ায়। সদ্য সদ্য অগ্নিবাণের রহস্য উদ্ঘাটন করে দেশলাই কাঠিতে ঠিক কী ধরনের বিষ ছিল
ব্যোমকেশ সে নিয়ে মত্ত। হ্যালো, হ্যালো, আমি থানা থেকে রাখাল বলছি। বলুন। আরে বেনিমাধব বাবু খুন হয়ে গেছেন, এইমাত্র খবর এলো। তাই? হ্যাঁ হ্যাঁ, আমি বেরোচ্ছি এক্ষুনি, আপনি আসবেন? আপনি যান, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। কি ব্যাপার? বেণীমাধব খুন। হ্যাঁ, তুমি যেতে পারো না তো? না, দোকানে পাবলিশার আসবে। ওইটা ব্যোমকেশের বেশিরভাগ কেসের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে থাকি, কিন্তু দু একবার এমন হয়েছে ও একাই সত্যের সন্ধান করেছে, আমি ওর পাশে থাকতে পারিনি। আদিম রিপুর প্রভাতের বইয়ের দোকানটা কেনার সময় কখনো ভাবিনি ব্যবসাটা এতটা জমে উঠবে। সর্বক্ষণ পাবলিশারের সঙ্গে মিটিং করতে হচ্ছে। আরে ছেলেটার জ্বর, তুমি আবার এখন বেরোবে সাত সকালে? শোনো খোকা, গাটা কিন্তু আবার ছ্যাকছ্যাক করছে। তুমিও বেরোচ্ছ, তোমার বন্ধুও বেরোচ্ছে, আমি কি করবো বলো তো? আচ্ছা ঠিক আছে, আমি ডাক্তারকে ফোন করছি। তাড়াতাড়ি করো। হ্যাঁ। ভাল লাগে না বাবা এ অজিত, আমি বেরোলাম, বুঝলে? খোকা জ্বরটা বোধহয় বেড়েছে, একবার একটু ফোনটা করে দাও। মানে আমি বেরোলাম। আরে ফোন করলে হবে, নিয়ে যেতে হবে না? শুরু হয়ে গেল। আচ্ছা দেখেছো? হ্যাঁ, ওই দেখলাম। বেণীমাধবের খুনের রহস্যটা পুরোটাই আমার শোনা কথা। ব্যোমকেশের কাছ থেকে যা জেনেছি সেটাই নিজের মতো করে বলছি। ওনাকে কি খবর দিল? হ্যালো, আরে কখন থেকে গাড়িটা পাঠানোর কথা বলছি, কি হলো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ফরেন্সিককে ডেকে পাঠাবো পায়ের ছাপটা নেবার জন্য? খুব একটা লাভ হবে কি? বাড়ির সকলের সঙ্গে আমার আপনার পায়ের ছাপও পাওয়া যাবে। তাও পাঠিয়ে দিন। ওকে, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। দেখুন ব্যোমকেশ বাবু, আমাকে জানতেই হবে কে বা কারা আমার মৃত্যু কামনা করছে। আপনি যে আমাকে নিয়োগ করছেন সেটা আপনার বাড়ির লোকজন জানে? আপনার মতো একজন লোক বাড়িতে এলে জানাজানি হবে, তবে কি জন্যে আসছেন সেটা জানে না। পুলিশ এসব ব্যাপারে কোনো সাহায্য করতে পারে না, যদিও পুলিশ মহলে আমার যথেষ্ট জানাশোনা আছে। এখন কোনো একটা ছুতো করে আপনি অনুসন্ধান চালান। কিন্তু ছুতোটা কি হবে? সেটা আপনার ব্যাপার। তবে এই যে দেখলেন মেঘরাজ, আমার দেহরক্ষী, ওই একমাত্র লোক যে সব কথা জানে, ওকে আমি কিছু লুকোই না। বাড়ির লোকজনের সঙ্গে কথা বলার আগে আপনি বলুন তো, আপনি কাকে বেশি সন্দেহ করেন? প্রথম প্রথম আমার খাবারের দায়িত্ব নেয় আরতি, মানে আমার ছেলের বউ। কখন কি খেতে ভালো লাগে আমার, মানে এই বয়সে যা সব খাওয়া দাওয়া চলে। ওই সব দিত, বেশ যত্ন করি। কিন্তু কিন্তু একটু জল দেবো বাবা? বাবা খুব শরীর খারাপ লাগছে, একটু জল খান না বাবা, ভালো লাগবে। দেখুন বাবা, ডাক্তার ডাকবো? হ্যালো কি হয়েছে? বাবা, শরীরটা খুব খারাপ লাগছে, সকাল থেকে 3 বার বমি করলো। সে কি 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 খেয়েছিলেন কি? ওই তো সাধারণ মাংসের ঝোল আর ভাত। কাল রাতে অবশ্য একটু মালাইকারি আর এই বয়সে কেন যে মালাইকারি টালাইকারি? বাবা বাবা, শরীর খারাপ লাগছে, ডাক্তার ডাকবো? মেঘরাজ, দাবাই। বলছি শরীরটা খারাপ লাগছে, ডাক্তার ডাকি? ডাক্তার দেখছে সেটা তোমার জানা উচিত। এই নিয়ে এই উইকে 3 বার হলো। পাড়ায়
ডাক্তার রায় আছেন, আর এছাড়া যে কোনো স্পেশালিস্টকে বললেই তো। পাড়ার ডাক্তার বলে কম জানবে? না, আমি তা বলিনি। তুমি কি বলছো সেটা আমি খুব ভালোভাবে জানি। যাত্রা পড়ায় সংসে যে আমার পয়সা ধ্বংস করে হচ্ছে না, এখন চেনা ডাক্তারদের তো সমত করতে হবে। বাবা, আমি যাত্রা করি না, আমি গ্রুপ থিয়েটার করি। একটা শিক্ষিত সম্ভ্রান্ত ব্যাপার। আমার পয়সা রোজগার হয় তাতে? নেহাত রক্তের টান তাই। ছেলে মেয়েগুলো উচ্ছনে যাচ্ছে সে খবর রাখো। মুখে রং মেখে সংসেজে। বাবা, বলছিলাম কি আপনি একটু শান্ত হন, ওষুধটা খান। চেনা ডাক্তার হলে যে তোমাদের সুবিধা হয় সে আর আমি জানি না। কি বলতে চাইছেন কি? আমি ইচ্ছে করে আপনার ভুল চিকিৎসা করাবো? গত 7 দিন ধরে যে আমার খাবার ব্যবস্থা সঠিক হচ্ছে সেটা তো আমি বলতে পারছি না। কি বলছেন বাবা? আমি কি আপনাকে ইচ্ছে করে খারাপ খাবার খাওয়াচ্ছি? গত 7 দিন যা খাচ্ছি তাই বমি হয়ে যাচ্ছে। রামভোজন থাকাকালীন তো এমন হতো না। আর তুমি তো বড় মুখ করে খাবার দায়িত্ব নিয়েছিলে। হ্যাঁ, কিন্তু বাবা আমি। এখন যাও তোমরা, তোমরা যাও। আর শোনো, কাল থেকে কাউকে খাবার দায়িত্ব নিতে হবে না। আরে মেঘরাজ, কি দাওয়াই নিয়ে আয় কি? ডাক্তার কি বলেছিল? স্টুল পরীক্ষা করে অল্প আর্সেনিক পাওয়া গিয়েছিল। একটা সিগারেট খেতে পারি? প্লিজ। ধন্যবাদ। তারপর কিছুদিন মেঘরাজ বাজার থেকে ফল মূল ছিঁড়ে এইসব কিনে চালাচ্ছিল। তারপর আমার মেয়ে রান্নার দায়িত্ব নেয়। গায়ত্রীর বর গঙ্গাধর 1 নম্বরের মাতালার জুয়ারি। রেসের মাঠ ছাড়া কিচ্ছু চেনে না। বিয়ের কবছর পর ওদের মেয়েকে নিয়ে আমাদের এখানে এসে হাজির। তারপর থেকে এখানেই আছে। তবে নাতনিটি ভালো, ঝিল্লি। আমার দেখাশুনো করে, অন্তত দিনে একবার খোঁজ করার চেষ্টা করে। কিন্তু আমার ছেলের পুত্র এবং কন্যা বাপের মতোই বেয়ারা। যথা 3 দিন হলো নাতিটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মেঘরাজ লোক লাগিয়েছে। নাতনি ঠিক করেছে নাচের মাস্টারকে বিয়ে করবে। আমি বলেছি বিয়ে করলে সম্পত্তি থেকে বঞ্চিত করব, তাই চেপে আছে। বুঝলাম। কি? আপনি ফেসেছেন আর তার সঙ্গে সঙ্গে আরো অনেকেই ফেসেছে। দেখুন ব্যোমকেশবাবু, আমি ওই ডিটেকটিভ গল্প, রহস্য, রোমাঞ্চ এটসেট্রা খুব বেশি পড়িনি। নেদার আই এম ইন্টারেস্টেড। সারা জীবন ব্যবসা করেছি, একগাদা অর্থ উপার্জন করেছি। সময় পাইনি, আর এখন এই অর্থই আমার গাত্রদাহ হয়ে উঠেছে। নিজের লোকেদের পর্যন্ত বিশ্বাস করতে পারছি না। খুব ভালো তো দূর দূর করে তাড়িয়ে দিতে পারলে। এক মেঘরাজ ছাড়া কাউকে বিশ্বাস করি না। সারা রাত ঘুমোতে পারি না। ঘুমের ওষুধ খেয়ে কড়িকাঠের দিকে চেয়ে থাকি। এরপর আপনার খাওয়া দাওয়ার দায়িত্ব কে নেয়? আমার মেয়ে গায়ত্রী আমার রান্নার দায়িত্ব নেয়। ইউরিন আর স্টুলের স্যাম্পলটা নবীন ডাক্তারের কাছে পরীক্ষার জন্য পাঠিয়ে দেবে। বুঝতে পেরেছো মেঘরাজ? আর কি খাচ্ছিল বলুন তো? আমি তো হালকা ঝোল ভাত দিচ্ছিলাম। পালস, প্রেশার কোনোটার অবস্থাই ভালো না। আজকে থেকে কোনো খাবার নয়, শুধু স্যুপ, ঠিক আছে? আর শুনুন, বয়স হচ্ছে, এত খাওয়া খাওয়া করুন। মেঘরাজ, দিল্লি না পাটনা কোথায় তোমার বউ থাকে না? ওকে নিয়ে এসো। এবার থেকে সেই রান্না বান্না করবে।
কালি বেরিয়ে যাও। আমি কদিন দই চিড়ে খেয়ে কাটিয়ে দেবো। আরে এইসবে কি দরকার ছিল? ফার্স্ট অফ অল, আপনি আমার গেস্ট। ও মেদিনী, মেঘরাজের বউ, একটু আধটু বাংলা বলতে পারে, বোঝে সব। কিছু বলবে? छोटे साहब घर में आए हैं। যাও পাঠিয়ে দাও। মেদিনী আসার পর থেকে আমার শরীর খারাপ হয়নি, কিন্তু কেন এরকম হলো? পুরো ব্যাপারটা বেমালুম ভুলে যাব? মেদেবে আমার নাতির সঙ্গে কিছু কথা আছে, কিন্তু আপনি যেহেতু পুরো ব্যাপারটা জেনেছেন এবং আরো জানতে হবে, আপনি থাকুন। দ্বিতীয়বার যখন স্টুল পরীক্ষা হলো, তার কি রেজাল্ট আসে? কিছুই না। আমার অবস্থা খুব শোচনীয় ব্যোমকেশবাবু, কিন্তু এর একটা বিহিত তো করতে হবে। কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার। আপনার যা খরচ লাগে আমি দেব। নিজের ঘরের লোককে বিশ্বাস করতে পারছি না, সারাক্ষণ মনে হচ্ছে এক ঘর শত্রু নিয়ে বাস করছি। আপনি সব থেকে বেশি কাকে সন্দেহ করেন? ওই যে বললাম, আমি মরলে সবার লাভ। বেনি মাধবের একমাত্র ছেলে অজয় গ্রুপ থিয়েটারে অভিনয় করা ছাড়া কিছুই করে না। তার স্ত্রী আরতি গৃহবধূ। ব্যোমকেশবাবু, কাল থেকে অজয়বাবুর ছেলে মকরন্দকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সনদবাবুর সঙ্গে কথা বলে জানতে পারলাম কালকে নাকি দাদুর সঙ্গে খুব ঝামেলা হয়েছে। ও নাকি খুনের হুমকিও দিয়েছে। একটা অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে দেবো নাকি? দিন। আমায় ডাকছো? শুনলাম তুমি কলেজ যাওয়া বন্ধ করে পার্টি পলিটিক্স করে বেড়াচ্ছ। রাজনীতি করা অন্যায়। তোমার প্রফেসর সোমের সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে। তুমি ক্লাস কামাই করে দেয়ালে পোস্টার মারচার হল্লাবাজি করে বেড়াচ্ছ। হল্লাবাজি আর মার্কসিজম এক নয় দাদু। তুমি আমায় শেখাবে হল্লাবাজি কাকে বলে? আমি যেটা করি সেটার জন্য পড়াশোনা লাগে দাদু। তুমি যদি ফেডরিক এঙ্গেলস পড়তে, তাহলে তুমি বুঝতে পারতে যে আমি কি করছি। বেরিয়ে যাও। দাদুর পয়সায় অনেক ফুটানি করেছো, আর নয় যাও। আমার সম্পত্তির এক কানা করিও তুমি পাবে না। এই মেঘরাজ ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দে। যা বেরো, বেরো। বাবা বাবা কি হয়েছে কি বাবা? বাড়ির একমাত্র ছেলে বেল্লিক বেয়াদব হয়েছে। তোমাদের দোষ, তোমরা ছেলে মানুষ করতে পারোনি। কি হয়েছে মামা? কিছু হয়নি, যেটা ঠিক মনে করেছি সেটাই করেছি। বড্ড বাড়াবাড়ি করছিল মকরন্দ। হ্যাঁ, কিন্তু ও তো বাড়ি থেকে বেরিয়ে গেল মনে হচ্ছে। পেটে টান পড়লে আবার ফিরে আসবে। তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিই, ইনি মিস্টার ব্যোমকেশ বক্সী। আমার একটা কাজে ওনাকে ডেকে পাঠিয়েছে। আরে ওনাকে কেনা চেনে? উনি তোমাদের সঙ্গে আলাদাভাবে কথা বলে নেবেন। কি নিয়ে কথা বলবেন মানে? বাবা বাবা বলছিলাম কি, ও ছেলে মানুষ বাবা, ভুল করে কি বলতে কি বলেছে। আচ্ছা ঠিক আছে, এবারের মতো কি ক্ষমা করে দিন। ছেলেটা রাস্তায় রাস্তায় ঘুরবে বাবা, ও কোথায় যাবে? এই সনদ দেখ তো, বাঁদরটা কোথায় গেল দেখ, ধরে নিয়ে আয়। ঠিক আছে, তাহলে আমি আজকের মতো উঠি। হাতটা ছাড়ো সনদটা। না না, হাতটা ছাড়ো। উনি 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 তো দাদু হন। কয়েকটা কথা বলেছে তাতে তো রাগ হন। এই, 哎 এই, 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 এই,
দাদা এই নিখিল বোঝা না। ভাই তুই কি করছিস? 2 দিন বাড়ি ছিলিস না, সবাই টেনশন করছে। এখানে কেউ কারোর জন্য টেনশন করে না নিখিল, ন্যাকামো করো না। এখানে সবাই সবাইকে কোপ মারার জন্য অপেক্ষা করে বসে আছে। সবাই স্বার্থপর। এই তুই কি করবি? ও তো কি করবি? লাশ ফেলে দেবো। ফিরতে একটু দেরি হবে। তুমি বরং খোকাকে খাইয়ে নিজেও খেয়ে নাও। ওর জ্বর কমেছে? না, এখনো একই রকম আছে। রাখাল বাবু। হ্যাঁ বলুন। আপনি বডিটা মর্গে চালান করে দিন। আচ্ছা। আর বাড়ির সবাইকে বলুন আমি আলাদা করে কথা বলবো। গঙ্গাধর বাবু বাড়ি আছে? হ্যাঁ আছে। চলুন। অজয় বাবু, নিখিল, সনদ প্রত্যেককে বলে দিন আমি ওদের সঙ্গে কথা বলবো, ওরা যেন ঘরেই থাকে। আচ্ছা। বেনি মাধবের জামাই গঙ্গাধর রেসের মাঠে সর্বশান্ত হয়ে স্ত্রী আর মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে উঠেছে। আমার নাম ব্যোমকেশ বক্সী। So, what? একটু কথা ছিল যে আপনার সঙ্গে। জেরা। আপনি চাইলে সেটা আলোচনাও হতে পারে। বেনি মাধববাবু মারা যাওয়াতে আপনার তো বেশ লাভই হলো নাকি? এটা আপনি কি বলছেন? সত্যি না? দেখুন, বেনি মাধববাবুর মনে হয়েছিল আপনাদের সংসারেরই কেউ বা কারা ওনাকে খুন করতে চায়। সে ব্যাপারে উনি আমার সাহায্য চেয়েছিলেন এবং আমাকে নিয়োগও করেছিলেন। ওনার উইলের ব্যাপারটা আমি পুরোটাই জানি। জানেন সব? বাহ, তাহলে নিশ্চয়ই এটাও আপনার জানা উচিত যে লাভ সকলেই। অজয়, আরতি, নিখিল, সনদ। আমি গতকাল একটু রেসের মাঠে গেছিলাম। আপনি তো ক্যালকাটা টার্ফ ক্লাবের ইম্পর্টেন্ট মেম্বার, কিন্তু সময়টা ভালো যাচ্ছে না। লাস্ট কয়েক মাসে বেশ কয়েকটা বাজি হেরেছেন। পকেটের অবস্থা ঠনঠনে। মানে আপনি এটা নিয়ে যেটা মানে আলোচনা করতে চান? না, এটা তো সূচনা। বাকিটা বরং আপনি বলুন, আমি শুনি। I'm a born gambler and an alcoholic. সহজ ভাষায় বলতে গেলে মাতাল জুয়ারি। এবং আমার শ্বশুরমশাই মারা যাওয়াতে আমার খুবই উপকার হলো। কিন্তু আপনি একটু খোঁজ করে দেখুন যে গতকাল আমি ভোর রাত্রে বাড়ি ফিরেছি। মেদিনী জানে ওই দরজা খুলে দিয়েছিল, ততক্ষণে শ্বশুরমশাই খুন হয়ে গেছে। বাহ, আপনি তাহলে আপনার শ্বশুরের খুনের সময়টা একদম সঠিকভাবে জানেন। Come on, দুটো লোককে ভোরবেলা খুন করা হলো, তাদের খুর দিয়ে গলা কেটে নেওয়া হলো, আর বাড়ির লোক টের পেল না। না, আমি যদি বলি বাড়ির অনেকেই জানে। সবাই মিলে ষড়যন্ত্র করেছে। হ্যাঁ, আমি তো আবার কোনো সম্ভাবনায় চট করে বাতিল করে দিই না। উনি আমাদের বাবা, আপনি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন। গায়ত্রী, গোয়েন্দাদের কাছে চোখের জলের কোনো মূল্য নেই, কি তাই তো? ন্যাকামি না করে পাশের ঘরে গিয়ে কান্নাকাটি করো। আচ্ছা, আপনার রেনকোটটা একবার দেখতে পারি? আর সম্ভব হলে আপনারও, গায়ত্রী দেবী, যদি থাকে। আমার রেনকোটটা বর্ষাকালে বার হয়। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া ওয়্যার ইট ইজ। বেশ তো, তাহলে গায়ত্রী দেবী, আপনার কান্নাকাটির পালা শেষ হলে আপনি রেনকোট দুটো একটু খুঁজে রাখবেন প্লিজ। ওই রাখালবাবুর লোক এসে পরে নিয়ে যাবে। চলি। তাহলে খতম আলোচনা? আপাতত। যদি ভবিষ্যতে দরকার হয় তাহলে আবার আপনার সঙ্গে আলোচনা করতে আসবো। তবে আপনার সহযোগিতাটা একান্ত কাম্য। ঝিল্লির ঘরটা কোথায়? ও নিচে আমার ভাইজির সঙ্গে থাকে। ধন্যবাদ। অজয় আর আরতির কন্যা লাবণী। নমস্কার, আমার নাম ব্যোমকেশ বক্সী। আপনি আমার দাদুর খুনে তদন্তটা করছেন? ভালো, জানেন তাহলে। একটু কথা ছিল আপনার সঙ্গে। আমার তারা তারা আছে। আপনার বোন ঝিল্লি কোথায়? জানি না। আপনি তো নাচেন। শিখি। আপনার নাচের মাস্টারমশাই ঠিকানাটা একটু লাগবে। কেন? সে কি, এই যে বললেন জানেন আমি তদন্ত করছি। দেখুন, আপনার দাদুর তো এই বিয়েতে কোনো মত ছিল না। এখন দাদু মারা গেলে আপনি স্বচ্ছন্দে বিয়ে করতে পারেন। আর আপনার দাদু যেহেতু উইল চেঞ্জ করেননি, তার মানে পরাগবাবুও বিয়ে হয়ে গেলে সম্পত্তি থেকে লাভবান হবেন। তার সঙ্গে কথা বলবো না? আপনার কি মনে হয় আমি আর পরাগ সম্পত্তি পাবো বলে দাদুকে খুন করেছি?
পরাগবাবুকে বিয়ে করলে এই বাড়িতে থাকা সম্ভব নয়। আর আমার অনুমান নাচ শিখিয়ে যা রোজগার হয় তা দিয়ে সংসারটা না একটু কষ্টকর। হঠাৎ করে বাড়তি টাকা পাওয়া গেলে সুবিধাই হয়, তাই না? 13 শচীন মিত্র লেন, শ্যামবাজার। যা জানার গিয়ে জেনে নিন। আমি বরং ওখানে লোক পাঠিয়ে ওনাকে থানায় আসতে বলি। হ্যাঁ, আসার সময় রেনকোটটা নিয়ে আসতে বলবেন, আর বাড়ির সকলে রেনকোটটা জোগাড় করুন। ওকে। আপনার রেনকোট আছে? আমি রেনকোট ব্যবহার করি না, ছাতা ব্যবহার করি। আপনার আপত্তি আছে? বিন্দু মাত্র না। চা। হ্যাঁ, রাখো। গঙ্গাধরের মেয়ে ঝিল্লি নিজের পড়াশোনা নিয়েই থাকে। আমাকে না দাদুর ঘরে ঢুকতে দিচ্ছে না। তোমার ও ঘরে না যাওয়াই ভালো। তুমি এখানে একটু থাকো, কথা বলবো। আচ্ছা। লাবণী দেবী, একটু শান্ত হয়ে বসুন তো, আপনার সঙ্গে কথা আছে। আমার তাড়া আছে। কাল রাতে আপনি কটায় বাড়ি ফিরেছেন? সন্ধ্যে 7টা। তারপর বাড়িতেই প্র্যাকটিস করছিলাম। ঝিল্লি জানে। হ্যাঁ, দিদি ঘরেই ছিল। তার আগে কি করছিলেন? আমি আর পরাগ ডায়াল এম ফর মার্ডার দেখতে গেছিলাম। টিকিট এখনো ব্যাগে আছে, দেখবেন? আপনি বুঝি সিনেমা দেখা হয়ে গেলেও টিকিট ব্যাগে রেখে দেন? আর টিকিট কাটা মানেই কিন্তু সিনেমা দেখা নয়। যা ইচ্ছে তাই করছিলাম। আপনার যা ভাবার আপনি ভাবতে পারেন। আপনার দাদুর তো সত্যি এই বিয়েতে মত ছিল না? না, উনি চেয়েছিলেন আমি একজন উকিলকে বিয়ে করি। আর বাবা মা? আমার বাবা মা আমাকে নিয়ে মাথা ঘামায় না। আপনার মা খাবারের দায়িত্ব নেওয়ার পরই বেণীমাধব বাবুর শরীর খারাপ হয়, কিছু বলবেন? স্টুল পরীক্ষা করে আর্সেনিক পাওয়া গিয়েছিল। বাহ, এটাও জানেন? তা আপনার কি মনে হয় বলুন তো? শুনুন, শুধু আমার বাবা মা নন, এই বাড়ির অনেকেই চাননি দাদু বেশি দিন বেঁচে থাকুক। এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই। ঝিল্লি, একটু সনদ বাবুর ঘরে যাব। হ্যাঁ, আসুন। আমার দরকার হলে আবার আসবো। আপনি কি সত্যি মনে করেন আমি আর পরাগ 4টি টাকার জন্য খুর দিয়ে দুটো মানুষের গলা কেটে দেবো? খুনটা যে খুর দিয়ে হয়েছে সেটা আপনি জানেন? বেণীমাধবের ভাগ্নের সনদ ভাই নিখিলের সঙ্গে এখন মামার বাড়িতেই থাকে। আরে আসুন ব্যোমকেশ বাবু। ঝিল্লি, চট করে উপর থেকে 2 কাপ চা নিয়ে আয় তো। না, ও চা এনেছিল। এখন চা খাওয়ার সময় নয় সনদ বাবু। আমাকে বাবু বলবেন না, আমি সব দিক দিয়ে আপনার থেকে অনেক ছোট। আপনি কি ছবি টবি তোলেন? স্টেটসম্যানের জন্য। ঝিল্লি, এই উপরে চাটা ঠান্ডা হচ্ছে, একটু নিয়ে আয় না মা। হ্যাঁ, এক্ষুনি। ব্যোমকেশ বাবু, আপনি বিচক্ষণ মানুষ। এ বাড়িতে কি ঘটছে তার অনেকটাই, সবটাই হয়তো আপনি বুঝতে পারছেন। তবে 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 যে যাই বলুক, আমার মনে হয় না মকরন্দই কাজটা করতে পারে। কে করেছে তাহলে? কে করেছে? এই বিষয়ে আমার মুখটা না খোলাই ভালো। তবে আপনার তদন্তের জন্য আমি যেভাবে পারি সাহায্য করব। আসলে মামা না থাকলে আমি আর নিখিল তো অনাথ হয়ে যেতাম। মামা মারা যাওয়াতে আপনার তো একটা আর্থিক সুবিধাও হলো। স্টেটসম্যান আমাকে ভালোই মাইনে দেয় ব্যোমকেশ বাবু। বলা উচিত হবে কিনা জানি না, তবে এই বাড়িতে আমি একমাত্র যার টাকার কোনো দরকার নেই। কালকে রাত্রে আপনি কখন বাড়ি ফেরেন? আমি বর্ধমানে একটা ফিচার করতে গেছিলাম। ভোর রাতে ফিরি, মেদিনী দরজা খোলে। তারপর মামাকে চা দিতে এসে ঘটনাটা আবিষ্কার করে আমাকে জানায়। আমি বাড়ির সবাইকে খবর দিয়ে পুলিশে জানাই। এ কি, আপনার ঘরে এটা দেখে ভুল ভাববেন না। এখন 1-1.5 মাস কাজের চাপ চলছে, তাই কিছু কাটাফাটা হচ্ছে না। এমনিতে কিন্তু আপনার রেনকোটটা লাগবে। হ্যাঁ, রাখালবাবু নিয়ে গেছেন। ভালো, একটু মেদিনীকে ডেকে দিন না, কথা বলবো। শিওর। ঝিল্লি, একটা কথা বলো তো, বাড়ির সকলের সঙ্গে মেদিনীর সম্পর্ক কিরকম? মেদিনীদি খুব ভালো রান্না করে, আর ও আসার পর থেকে তো বাড়ির সকলের রান্না ওই করে। সবার? হ্যাঁ, বাবা তোর হাতের রান্না ছাড়া খেতেই চায় না। দাদা, তোকে ওই সরি। তুমি তো নিখিল? হ্যাঁ, ওই মামার বডিটা পুলিশ নিয়ে যাচ্ছে। ওরা ওদের কাজ করছে, তুমি কি করছিলে? হ্যাঁ, গতকাল সন্ধ্যা থেকে রাত্রির অবধি তুমি কি করছিলে? আমি ঘরেই ছিলাম।
ভাবতেই পারিনি যে আমাকে এইভাবে। কিন্তু মামা মারা যাওয়াতে তো তোমার সম্পত্তি লাভ হচ্ছে নাকি? আমি আমি জানি না। এসো মেদিনী, ঠিক আছে, তুমি এখন এসো নাকি? এসো। উনি ব্যোমকেশ বাবু, ডিটেকটিভ, আমাদের এই কেসটার তদন্ত করছেন। উনি তোমাকে কিছু প্রশ্ন করবেন। তুমি তো বাংলা বোঝো। हाँ মেঘরাজের সঙ্গে তোমার কবে বিয়ে হয়? 2 साल पहले কোথায়? दिल्ली। মানে মামা একটা কাজে দিল্লি গেছিল। আমি যতদূর জানি সেখানেই মেঘরাজের সাথে আলাপ হয়, তারপর মামা ওকে কাজের জন্য কলকাতায় নিয়ে আসে। তোমার বাড়ি কোথায় মেদিনী? बलिया दिल्ली काम ढूंढने के लिए आई थी। আর মেঘরাজ? वो फौज में थे, फिर लड़ाई में उनके पैर में गोली लगी तो वो रिटायर हो गए। এবার বলো তো সেদিন রাত্রে কে কখন বাড়ি এসেছিল? गंगाधर साहब शायद 1 बजे आए थे। बोले कुछ खाऊंगा नहीं। मैंने दरवाज़ा बंद किया और फिर खाना उठा के रख दिया। सनत बाबू कल दोपहर में ही निकल गए थे। आज सुबह 4 बजे वापस आए। हाँ हाँ हाँ। नाटक खत्म करके अजय बाबू 10 बजे लौटे थे। মকরন্দ ফিরেছে? नहीं साहब। लावनी दीदी 9 बजे लौटी। साथ में पराग बाबू भी थे, पर वो बाहर से ही चले गए। তোমার রেনকোট আছে? क्या? বরসাতি? नहीं साहब। ঠিক আছে, তুমি আসতে পারো। সনদ বাবু, একবার একটু অজয় বাবুর সঙ্গে কথা বলবো যে। আসুন। দাদা ভাই, ব্যোমকেশ বাবু তোমার সাথে কথা বলবেন। ও আসুন। আপনাদের সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ বলুন। আপনি নিশ্চয়ই জানেন আপনার বাবা মারা যাওয়ার আগে আমাকে একটা কাজের দায়িত্ব দিয়েছিলেন। হ্যাঁ এরকমই কিছু একটা শুনেছিলাম। আপনার স্ত্রী আপনার বাবার খাবার দায়িত্ব নেওয়ার পরই ওনার শরীর খারাপ হয়। পরে স্টুল আর ইউরিন পরীক্ষাতে ট্রেসেস অফ আর্সেনিক পাওয়া গেছিল। হ্যাঁ কিন্তু বাবু, আপনি বিশ্বাস করুন, আমি কখনোই। যদি ধরেও নি আপনি বিষ মেশাননি, কেউ বা কারা তো মিশিয়েছিল। মেঘরাজ? গায়ত্রী দেবী, আপনি ভিতরে আসতে পারেন। এখানে এমন কিছু আলোচনা হচ্ছে না যে আপনাকে আড়ি পাততে হবে। না, আমি সম্পূর্ণ অন্য একটা কারণে ঘরে এসেছিলাম। কি কারণ? তুমি ওর রেনকোটটা নিয়েছিলে, ফেরত দাওনি। নিচে পুলিশ চাইছে। ঠিক আছে, আমি নিচে গিয়ে দিয়ে আসছি। আমারটা ছিঁড়ে গিয়েছিল, তাই আমি গঙ্গাধরেরটা নিয়েছিলাম। ছেঁড়াটাও জমা করে দেবেন। ঠিক আছে। আচ্ছা, আপনি দাড়ি বাড়িতে কাটেন তো? হ্যাঁ। আপনার খুঁটটা একটু দেখতে চাই। হ্যাঁ দিচ্ছি। কেন? সনদ বাবু, আপনারটাও লাগবে। আর গায়ত্রী দেবী, আপনি গঙ্গাধর বাবুর খুঁটটা একটু জমা করে দেবেন। আমি এখন যেতে পারি? স্বচ্ছন্দে। আমি খুঁটটা দিয়ে যাচ্ছি। এটা কয়েকদিন একটু রাখবো। রাখুন। আপনি এখন কি নাটক করছেন? ম্যাকবেথ, শেক্সপিয়ারের ম্যাকবেথ। কবে শো? কাল। টিকিট পাওয়া যেতে পারে? হ্যাঁ নিশ্চয়ই। আমি রেখে দেবো। কটা লাগবে বলুন? বলে দেবো। আচ্ছা, এই রেনকোটগুলো কেন বলুন তো? দুটো মানুষকে গলা কেটে খুন করা হয়েছে। ঘরের অবস্থা দেখলেন না? রেনকোট পরা থাকলে সুবিধা হয়, পরে রক্তটা ধুয়ে ফেলা যায়। এই জন্যই তো আপনি আর আমি রাখাল। তো এগুলো ফরেন্সিকে পাঠিয়ে দিই। আগে চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি।
তার আগে একটু খাওয়ান, প্রচন্ড খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, আসুন উঠে পড়ুন। তো কান্না থামাচ্ছে না, এই ছেলেকে আমি কি করে সামলাবো বলো তো? আচ্ছা এত দুষ্টুমি করলে হয় না? ডাক্তারকে একটা বাবা, ফোন করো না। না না কষ্ট হচ্ছে। জ্বরটা কি আবার বাড়লো নাকি? সর্দিটা কিছুতেই কমছে না, বড্ড ঘ্যান ঘ্যান করছে। একটু ওষুধটা দাও না। খাটের পাশে টেবিলেই রাখা আছে, দেখো। আমি ওষুধ দেবো, দেখতে পাচ্ছি না আমি ছেলেকে সামলাচ্ছি। বাবু না, শোনা, না না না, ওষুধটাও আমায় দিতে হবে না। কি রাজকার্য করছো নাকি তুমি? না বাবু, কাঁদে না কাঁদে না। চলো চলো চলো, আমরা ওষুধকে ঘুমিয়ে পড়বো। চলো আমরা গল্প শুনবো, আজকে আমরা রাজা রানীর গল্প শুনবো। চলো চলো। হ্যালো, হ্যাঁ বলুন। উল্টো দিকে একটু এগিয়ে একটা গলি ঢুকে গেছে। হ্যাঁ, ডান দিকে 3 নম্বর বাড়ি। হ্যাঁ চলে আসুন, আমি বাড়িতেই আছি। দাদা জুঠি, দেরি করা ঠিক হবে না। এদিকে আবার কলেজ স্ট্রিটে ঝামেলা লেগেছে। হ্যাঁ বেরিয়ে পড়ো, সাবধানে যেও। এটা কি দেশলাই কাঠির কেস না বেনি মাধব? বৌদির মুখে শুনলাম সব। বেনি মাধবের বড্ড বেনি, প্যাঁচালো। কেন? অনেকগুলো মহিলা চরিত্র। বেনি সংহার। হুম, আরে খোপা খোপা। প্যাঁচালো খোপা। ভালো বলেছো সত্য, সাবাস। দাদা আমি এই ট্রটস্কির বইটা নিয়ে যাচ্ছি, 2-1 দিনের মধ্যেই ফেরত দিয়ে দেবো। হ্যাঁ তা নিয়ে যাও, কিন্তু ডায়ালেকটিক্যাল থিঙ্কিংটা কি ফেরত পাবো? ওটাও বড্ড বেশি প্যাঁচালো। 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো ঠিক। হুম ঠিক আছে, সাবধানে যেও। বৌদি আসছি। হ্যাঁ, এই খোকাকে তো শুইয়ে দিয়েছি। ঠাকুরপো কখন আসবে? তোমাদের কখন খাবার দেবো? তার আগে একটা কথা বলো তো, খাবারে বিষ কে মেশাতে পারে? যে খাবার দেয় না যে খাবার বানায়? দুজনেই। তার মানে মেঘরাজও হতে পারে। কি যে বলো না, মেঘরাজে যদি খাবারে বিষ মেশাবে তাহলে বাড়ির লোকজন। আসছি বাবু আসছি। কি যেন নাম? আরতি, গৌরাঙ্গ, তারপর গঙ্গাধর। আরে ওই একই হলো। ওরা ওকে মা মারতে যাবে কেন? দাঁড়াও, বেনি মাধব বাবুর উকিলের কাছ থেকে আমি ওনার সেকেন্ড উইলটা আজকে নিয়ে এসেছি। তাতে স্পষ্ট লেখা আছে সম্পত্তির অর্ধেক পাবে মেঘরাজ আর মেয়েদের নিয়ে, আরে আসছি বাবু আসছি। আর বাকি অর্ধেক চ্যারিটিতে যাবে। কিন্তু সেকেন্ড উইল এখনো সই হয়নি। ও কাজে বুঝতে পারছো তোমার বেনি সংহারের ফলে পরিবারের লোকজনের কিরকম লাভ হবে? ওই মনে হয় ঠাকুরপো এলো। না না সনৎ বাবু, তুমি দরজাটা খোলো। এই আমি কিন্তু আর চা করতে পারবো না। বাবা দরজাটা খোলো। ব্যোমকেশ, সরি আপনাদেরকে এত রাতে বিরক্ত করলাম। না ঠিক আছে, আসুন বসুন সনৎ বাবু। আসলে আপনার ঠিকানাটা রাখালবাবুই দিয়ে দিয়েছিল, কিন্তু তারপর কি হলো, গলির কাছে এসে একটু গুলিয়ে গেল, তাই ওষুধের দোকান থেকে আপনাকে ফোন করলাম। বলুন। আজ বিকেল থেকে লাবণী বেপাত্তা। মানে আমি ওর ঘরে গিয়ে দেখলাম ওর জামা কাপড়, ওর বেশিরভাগ জিনিসপত্র নেই। আর মেদিনী আমাকে বললো যে দুপুরবেলার দিকে ও পরাগকে আমাদের বাড়ির আশেপাশে ট্যাক্সি নিয়ে দেখেছে। আমি তখন বাড়িতে ছিলাম না। দেখুন এটা হওয়ারই ছিল, লাবণী চেয়েই ছিল পরাগের সাথে পালিয়ে যেতে। হ্যাঁ, কিন্তু এরকম একটা সময়ে আমার মনে হলো আপনাকে বলা দরকার, তাই বললাম। না সেটা আপনি ভালোই করেছেন। আচ্ছা আপনার ভাই নিখিল, ও কি করে, মানে পড়াশোনা কতদূর? গ্র্যাজুয়েশন করেছে, বিএ পাস, ইংরেজি সাহিত্য নিয়ে। তারপর এখন ওই লেখালেখি করে, একটু মুখ চোরা। তার উপর আমি জানি না আপনাকে বলা ঠিক হবে কিনা, তবে কয়েকদিন যাব তো কয়েকটা চিঠি পাচ্ছে। চিঠি? প্রেমপত্র। ঠিক আছে, আমি কথা বলে নেব। আমি আসলে ভাবছিলাম ওই আপনার ছবিগুলো, মানে আপনার তোলা ছবিগুলো দেখা যায়? শিওর, আমি এক কাজ করব, আমি আপনার বাড়িতে কয়েকটা ছবি ড্রপ করে দিই। থাক, তার আর দরকার হবে না, আমি তো আপনাদের বাড়িতে যাবই, তখন দেখে নেব। গুড, তাহলে উঠি, এমনিতে অনেক রাত হয়ে গেল। নমস্কার। হ্যাঁ আসুন।
এই তোমাদের চা। এই সত্য, আমি একটু বেরোচ্ছি, দরজাটা ভিজিয়ে দিও। তাহলে কি দাঁড়াচ্ছে? আপাতত কিছুই দাঁড়াচ্ছে না। তাহলে তো সবাই সম্পত্তি পাচ্ছে। আপনার রেনকোট কি বলছে? এখনো রিপোর্ট আসেনি। তা আপনার খুর? সবকটা দিয়ে দাড়ি কামানো হয়নি। অজয় বাবুটা এখনো বেশ ধারালো। আপনার ফেরার কে? ঠিক আছে, বেরোলাম। মকরন্দ। বলেন কি? আপনি দামটা মেটান, আমি উঠলাম। আচ্ছা, ওয়েটার। আরে মশাই, আপনি আমাকে সঙ্গে নিলেন না কেন? আমি বেটাকে ওখানেই পাকড়াও করতাম। কি লাভ হতো? থানায় তুলে নিয়ে যেতেন আর বেধড়ক মারতেন। আর অমনি মকরন্দ গড়গড় করে বলে দিত যে ও সম্পত্তির জন্য দাদুকে খুন করেছে। ওই তো এসে গেছে। না খুন করলে আর পালিয়ে বেড়াচ্ছে কেন? ভুলে যেও না, পড়াকার লাবণীও কিন্তু পালিয়ে বেড়াচ্ছে। এই নাও। পরাগার লাবণীকে তুমি দেখেছো? মকরন্দকে তো চোখের সামনে দেখলে। সেটাই ভাবছি, যেটা দেখলাম সেটাই সত্যি কিনা। মানে? দেখুন, লাবণী আর মকরন্দ হয়তো বেণী সংগ্রহ করেছে সম্পত্তির জন্য, সেই জন্যই তারা পালিয়ে বেড়াচ্ছে। এটা যেরকম একটা প্রশ্ন, সেরকম আর একটা প্রশ্ন থেকে যায় যে শুধুমাত্র সম্পত্তির জন্যই বেণী সংগ্রহ করা হলো, নাকি তার অন্য কোনো কারণ আছে? কি কারণ? সেটাই প্যাচালো সত্য। দেখেছো তোমার সব ব্যাপারকে কিরকম জোর করে পেঁচালো করার ইচ্ছে? জোর করছি না। চিত্রচুরি কি অমরেশ্বরের আসল উদ্দেশ্য ছিল, নাকি ব্যাংক ডাকাতি? কি? আমি ছবি চুরি নিয়ে মাথা কামাই, তুমি মাঝখান থেকে ব্যাংক ডাকাতি করো, হয়নি? আশ্চর্য, এই কেসের মধ্যে অমরেশ সাহা করতে কে আসছে বলো তো? আসছে আসছে। আমি ব্যাপারটা একদিক দিয়ে নয়, দুদিক দিয়ে দেখার চেষ্টা করছি। দুদিক? কি সুভাষ? ডায়ালেকটিক্স, ডায়ালেকটিক্স। শাবাশ। বেনি মাধবের কেসেও পলিটিক্স আছে বলছেন? এই পৃথিবীতে সমস্ত কিছুর মধ্যে পলিটিক্স আছে, কিসে নেই বলুন? প্রেম, ভালোবাসা। ও বাবা, তাতে তো সবচেয়ে বেশি। আমি যদি সত্যকে প্রমাণ না দিতে পারি যে আমি ওকে ভালোবাসি, তাহলে কি আর অসময় তেলে ভাজা আসতো? কি হলো? মকরন্দ দাদুকে খুনের হুমকি দিয়েছিল কি দেয়নি? ভুলে যেও না, দাদু শুধু দাদু নয়, দাদু মকরন্দ শ্রেণী শত্রুও বটে। শ্রেণী শত্রু? হুম। আর পরাগার লাবণী? লাবণী পরাগকে ভালোবাসে, আর ভালোবাসলে যে যা খুশি করতে পারে। তার মানে গায়ত্রী আর গঙ্গাপদ মিলে? গঙ্গাধর। ওই হলো, ওরা সম্পত্তির জন্য খুন করতে পারে। তা পারে বই কি। রাখাল বাবু। হ্যাঁ বলুন। অগ্নিবাণের কেসটাতে প্রফেসর দেবকুমার বাবু তার স্ত্রীকে ঠিক কি বিষ দিয়ে খুন করেছিলেন সেটা এখনো ধরতে পারছি না। আমার কাজ চলছে, কিন্তু আমার মনে হয় দেশলাইটা সাবধানে রাখা দরকার, সরকারি হেফাজত। আচ্ছা। দুম করে বেহাত হয়ে গেলে পরে অসুবিধা হবে। সত্য একটা ভালো কথা মনে করে দিয়েছে। আমার মনে হয় একবার গঙ্গাধর আর গায়ত্রীর সঙ্গে কথা বলা দরকার। আপনি তেলে ভাজাটা শেষ করুন, আমার ফিরতে রাত হবে। এই ফিরতে রাত হবে মানে? খোকাকে ডাক্তারের কাছে কে নিয়ে যাবে? আমি? আচ্ছা, এটা গঙ্গাবতর বাড়ি যাওয়ার সময় বলুন তো? ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ।
Smoking is injurious to health. Smoking causes cancer. কিছু বলবেন? তোমাকে চিঠিগুলো কে লেখে নিখিল? চিঠি? বেনামে কেউ চিঠি লিখছে না তোমায়? না মানে তুমি চিঠিগুলো বার করো, আমি একবার দেখব। তোমার সঙ্গে তো পরিষ্কার কথা হয়ে গেল। আসতে পারি? পরে করছি। ন্যাকামির তো কোনো মানে না, আসবেন যখন ঢুকে পড়ুন। চলে মাঝে মধ্যে। এখনটা কি মাঝে না মধ্যে? কোনোটাই না। দু একটা কথা ছিল। গো হেড। আচ্ছা, আপনার কি মনে হয় লাবণী একদিন যায়নি কেন, হঠাৎ একদিন পরে গেল কেন? আস্ক হার প্যারেন্টস। না, আপনাকে জিজ্ঞাসা করছি। অন্যের ব্যাপারে আমি নাক গলাই না। আর লাবণী বিয়ের ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। আর মেদিনী? কি মেদিনী কি? না, শুনলাম মেদিনী এ বাড়িতে আসার পরে আপনি ওর হাতের রান্না খেতেই বেশি পছন্দ করতেন। আমি কার হাতে রান্না খাবো না খাবো সেটা তো আমার ব্যাপার। অবশ্যই। আর আপনার স্ত্রী, তিনিও কি ওরই হাতে রান্না খেতে পছন্দ করেন? গায়ত্রী দেবী, আপনি ভিতরে আসতে পারেন। এটা আপনার নিজের বাড়ি, আড়ি পাতার কোনো প্রয়োজন নেই। না মানে আসলে আমাদের সবার সংসারে আলাদা করেই রান্না হয়। মেদিনী আসার পর থেকে কয়েকজনের রান্নাও করে, কারণ ওর হাতের রান্না ভালো বলে। আমার স্বামী ওর হাতের রান্না খেতে ভালোবাসে, তাই মেদিনী ওর রান্নাটা করে। আমাদের যেমন চলছিল তেমনই। ব্যোমকেশবাবু, আপনি যাওয়ার আগে ব্যাস হয়ে গেছে। শুনুন, কোনো আমার ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে করুন, অন্যের ব্যাপারে আমি কিছু জানি না। আপনি অনেকের বিষয়ে অনেক কিছু জানেন গঙ্গাধর ঘোষ। সেটা যত তাড়াতাড়ি আমাকে বলবেন, কেসটা তত তাড়াতাড়ি শুরু হবে। গোয়েন্দা আপনি, আমি নই। অবশ্যই, আমি এমনি জেনে নেবো। সে আপনি আমাকে কোঅপারেট করুন আর নাই করুন। এই যে ব্যোমকেশবাবু, আমাকে হুমকি দিয়ে কোনো লাভ হবে না। আপনার যেরকম ক্ষমতা আছে আমারও আছে। হ্যাঁ, পুলিশ মহলে আমার সেরকম কানেকশন না থাকলে অন্য মহলে আছে, বুঝতে পারছেন? জুয়ারি লোক, রেসের মাঠে গোলমেলে লোকজনদের সঙ্গে গা ঘাসাঘাসি হয়েই যায়। এবং সে লোকগুলো আমাকে আগেও এরকম ছোটখাটো ঝামেলা ঘাট থেকে নামাতে সাহায্য করেছে। এবার আপনি আমাকে হুমকি দেবেন, বল। তবে আমি ছোটখাটো ঝামেলা না বড় ঝামেলা সেটা বোঝার ক্ষমতা আপনার আছে। আমার হাত থেকে এর আগে এত সহজে কেউ পার পায়নি, আপনিও পাবেন। কথাটা মাথায় রাখবেন। চলি। मेदिनी, एक कप चाय होगी? हाँ, दे रही हूँ। अभी दे रही हूँ। दो।
কি মনে হয় বলো তো কে লিখতে পারে? আমি জানি না। এই তো পাড়ার পোস্ট অফিসের স্ট্যাম্প দেখছি, তাহলে এই চত্বর থেকেই কেউ লিখছে মনে হচ্ছে। ও তাই না? শোনো, এই চিঠিগুলো আমি একটু বাড়িতে নিয়ে যাবো, বুঝলে? আমি মানে চিঠি মেদিনী, আজকে আর চা খাবো না, একটা কাজ মনে পড়ে গেছে। সনদ কোথায়, বেরিয়েছে? হ্যাঁ, ওই কাজে গেছে। ঠিক আছে। বেরোচ্ছেন নাকি? হ্যাঁ, একটু কথা ছিল যে। আজকে শো আছে, পরে একদিন। আচ্ছা, আপনার এই ব্যাগে এখানে কি শুধু নাটকের সরঞ্জামই থাকে নাকি? আগে ওয়ারেন্ট আনবেন, তারপর সার্চ করবেন। অজয়বাবু কি ম্যাকবেথ নাটকের কোনো প্রপ বাড়িতে নিয়ে এসেছিলেন? হ্যাঁ, একটা ছোড়া বসে বসে পালিশ করছিল। আচ্ছা, আপনার কি মনে হয় মেঘরাজ খাবারে বিষ মেশাতে পারে? কোনো প্রমাণ নেই, তাই দোষটা মাথা পেতে আমাকেই নিতে হয়েছিল। পড়া গাল লাবণীর বিয়েটা হোক, এটা কি আপনি চাননি? বাবা সম্বন্ধ করে বড় ঘরের ছেলের সাথে আমার বিয়ে দিয়েছিল, অনেক ঢাকঢোল পিটিয়ে। আমার সংসারটা আমি সুখের করে তুলতে পারিনি। চেষ্টা করেছি অনেকবার, পারিনি। আজ অজয় জগতের সাথে আমার কোনো যোগাযোগ নেই। একসাথে থাকা ব্যাস ওই। ছেলেটাকেও ঠিক মতো মানুষ করতে পারলাম না। এই পরিবেশে যদি লাবণী বাড়ি থেকে পালিয়ে সুখ পায়, তাতে আর যেই বাধা দিক আমি দেব না। আর অজয় যদি সামান্য অর্থের জন্য তার বাবাকে খুন করে থাকে, আমি সর্বাঙ্গে কামনা করি ওর শাস্তি হোক। আমি ওকে বাঁচাতে যাব না। ওই নাটকের ছোড়াটা কি বাড়িতেই ছিল? হ্যাঁ, আজও নিয়ে গেছে শোতে। অশেষ ধন্যবাদ। চলি। ব্যোমকেশ বাবু, সঙ্গে পিস্তল ফিস্তল রাখেন? না। সে কি মশাই, গোয়েন্দা উইদাউট আ গান? এখন থেকে রাখুন, কাজে লাগবে। ভাবো কি তুমি নিজেকে? চোর টাকা ধরেছে বলে আমার মাথা কিনে নিয়েছো? তুমি আমার মাথাটা খারাপ করো না এখন। আমি তোমার মাথা খারাপ করছি না তুমি আমার মাথা খারাপ করছো?
ছেলেটার এতদিন ধরে জ্বর, ডাক্তার দেখানোর নাম নেই, তুমি কি ভেবেছোটা কি? আমি কিছু ভাবিনি, অজিতকে বলো ডাক্তারের কাছে নিয়ে না, যাবে। আমি বলবো না। আমার একটা মাত্র ছেলে এতদিন ধরে জ্বরে ভুগছে, কেন 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 ঠাকুরপোকে আমি বলবো ডাক্তার। একদিকে রহস্যের জাল ক্রমশ ঘন হচ্ছে, অন্যদিকে বাড়িতে অশান্তি। খোকার জ্বর কাশি কমছে না। ব্যোমকেশের সেই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সত্যবতীর মেজাজ তিরিক্ষি। আর পড়বি তো পড়, আমারও পাবলিশারের সঙ্গে মিটিং। যখন সংসারে থাকতে গেলে একটু এদিক ওদিক হয়, তুমি চুপ করো। কেন 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 তোমার সংসারে আমি থাকবো কেন বলো তো? একটা কারণ দাও তো। কি যে মনে করো তুমি নিজেকে, আমি বুঝতে পারি না। খেয়ে নাও, পেছনে রাখা আছে। আমি চা খাবো না। খেয়ে ঝগড়া করো, এনার্জি পাবে। ও, তুমি কি বলে আমি ঝগড়া করতেই দেখো, তাই না ঠাকুরপো? একটা কথা মনে রেখো, এক হাতে কিন্তু তালি বাজে না। সংসারে থাকতে গেলে ন্যূনতম দায়িত্ব পালন করতে হয়। আমাকে বললে তো? তুমি বোধহয় ভুলে গেছো, বেনিমাধব বাবু আমাকে একটা খাম ভর্তি টাকা দিয়েছিলেন। সেই টাকা দিয়ে খোকার ডাক্তার দেখানো হয়েছে, বাজার করা হয়েছে এবং বাড়ি ভাড়াটাও দেওয়া হবে। ঠাকুরপো, তোমার বন্ধুকে স্পষ্ট বলে দাও, টাকা দিলেই কিন্তু সংসারের সব দায়িত্ব পালন করা যায় না। সংসারে থাকতে গেলে ভেতরে কি হচ্ছে সে খবরে রাখতে হয়। আর ছেলেটা কি আমার একার? না, আমারও। বাবা, ডাক্তার তো বললো 2-4 দিন সময় লাগবে। লাগুক তাহলে। তুমি পায়ে পা লাগিয়ে ঝগড়াটা বন্ধ করবে। তোমার পা তুমি সামলাও। আর একটা কথা বলো তো, আমার বাড়িতে 14 ঘন্টা ছেলে আসছে, থাকছে, খাচ্ছে, ঘুমোচ্ছে, আমি কিছু কখনো তোমায় বলেছি? আজ ছেলেটার জ্বর আর তুমি কাজ দেখাচ্ছ, তাই না? প্রথমত তোমাকে বলি, ছেলেগুলো এখানে খেতে ঘুমোতে আসে না, ওরা এখানে পড়াশোনা করতে আসে। দ্বিতীয়ত বলি, আমি একটা কাজ করছি, তুমি বোধহয় এখনো সেটা বুঝতে পারছো না। এই শোনো ব্যোমকেশ বক্সী, তুমি না পৃথিবীতে একাই বুদ্ধিমান নও। সংসারে অনেক লোক আছে যারা বুদ্ধি খাটিয়ে টাকা রোজগার করে আর সংসারের বিভিন্ন দায়িত্ব নেয়। খুব ভালো কথা, তুমি তো সংসারের দায়িত্বটা নিয়েছো, এবার উল্টোটা করো, বুদ্ধিটা খাটাও। কি করতে হবে বলো? মকরন্দের ঝোলায় ছোড়া থাকে কেন? মকরন্দের ঝোলায় ছোড়া? দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি কি করে জানলে? ওর বাড়িতে একদিন ধাক্কা লেগে ঝোলাটা পড়ে গিয়েছিল, তখনই খেয়াল করেছিলাম। পরে রাস্তায় তো দেখলাম। আমার মনে হয় দাদুকে খুন করবে বলে ঝোলায় ছুরি নিয়ে ঘুরে বেড়ায়। করেনি? জানি না, যাও তো। জানো না, ভালো। নেক্সট কোয়েশ্চেন, খাবারে বিষ কে মেশাতো? আর যেই হোক আরতি নয়। মেয়ে বলে? কেন মেয়ে বলে কেন হতে যাবে? বর সম্পত্তি পাবে বলে শ্বশুরের খাবারে বৌমা বিষ মেশাচ্ছে, এই যুক্তি আমি মানতে পারলাম না। বর সিংহাসন পাবে বলে বউ যদি বরকে দিয়ে রাজাকে খুন করাতে পারে, তাহলে এটা কেন সম্ভব নয়? মানে ম্যাকবেথ। যত বাজে কথা। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম যে খাবারে বিষ মেশাতো আরতি। আর খুনটা কে করলো? বরকে দিয়ে ওই খুন করিয়েছে নাকি? খুবই সম্ভব। দেখো আমার মাথা গুলি যাচ্ছে। আমারও ঠিক সেটাই হচ্ছে এতক্ষণ ধরে, তাই তোমাকে বলছি দয়া করে চুপ করো, কাজ করতে দাও। ঠিক আছে, আমি বিরক্ত করব না, তোমায় কাজ করতে দেব। তুমি আমাকে বলো তো, এই দুদিনে তুমি কি কি বুঝলে? খুব ভালো কথা। আরে বাবা, আসছি। মন দিয়ে শোনো তাহলে। মকরন্দের ব্যাগে ছোড়া, গায়ত্রী দেবীর আড়ি পাতা, গঙ্গাধরের হুমকি, নিখিলের নামে বেনামি চিঠি, ম্যাকবেথ নাটকের ছোড়া। এবং আমার জন্য পাবলিশার দোকানে ওয়েট করছে। দুগা দুগা বেরোলাম। বলুন। একটু ব্যোমকেশ বাবুর সঙ্গে দেখা করতে পারি? আসুন। সরি এভাবে আপনাকে অসময়ে বিরক্ত করছি বলে। আসলে খুব মুশকিলে পড়ে আপনার কাছে এসেছিলাম। হ্যাঁ, কি বলবেন বলুন। দেখুন ব্যোমকেশ বাবু, আপনি আমাকে আর পড়াকে কি ভাবেন আমি জানি না, কিন্তু দাদুর কোনো ক্ষতি আমরা কোনোদিনও করতে চাইনি, মানে করিনি। আপনি বসুন না, চা খাবেন? না নমস্কার। এবার বিশ্বাস করা না করা আপনার ওপর। দেখুন, তাই যদি হয়ে থাকে তাহলে পরাগবাবুকে বলুন পালিয়ে না বেরিয়ে ওই রেনকোটটা নিয়ে থানায় চলে যেতে। পড়া খুব ঝামেলার মধ্যে আছে ব্যোমকেশ বাবু। কি হয়েছে? কাল রাতে ওর ওপর একটা হামলা হয় বাড়ি ফেরার সময়। গলিটা অন্ধকার ছিল। কোথায় উনি এখন? বাইরে গাড়িতে। দেখুন লাবণী দেবী, আপনি একজন অ্যাডাল্ট, কাজেই কাউকে পছন্দ করে বিয়ে করতে চাইলে সেটা কখনোই দণ্ডনীয় অপরাধ নয়। না মানে ব্যোমকেশ বাবু, আপনি দুম করে পালাতে গেলেন কেন বাড়ির কাউকে কিছু না জানিয়ে? ঠাকুরদা খুন হওয়ার 2-1 দিনের মধ্যেই। ওই বাড়ির সাথে আমার সব মনের সম্পর্ক ঘুচে গেছে ব্যোমকেশ বাবু। দাদু শুধু পয়সা করেছিলেন, কাউকে ভালোবাসতে পারেননি।
তাই দাদুকেও কেউ কোনোদিনও ভালোবাসতে পারেনি। সবাই শুধু দাদু টাকাটাকেই চিনত। আমিও বাড়িতে ঝিল্লি ছাড়া কাউকে বিশ্বাস করি না, কাউকে না। কি যেন একটা আছে ওই বাড়িতে, সবসময় একটা অস্বচ্ছতা, মিথ্যে কথা, মিথ্যে লোক দেখানোর সম্পর্ক। আমি ও বাড়ির কাউকে কোনো জবাবদিহি করার তাই অনুভব করি না ব্যোমকেশ বাবু। তাই কাউকে কিছু না জানিয়ে আমি চলে এসেছি। আমি জানি পরাগ কোনো স্বপ্নের রাজপুত্র নয়, কিন্তু ওই বাড়ির থেকে, আমার সংসারের থেকে ও অনেক আলাদা। ও সৎ, ওকে বিশ্বাস করা যায়, আর তাই আমি ওকে ভালোবাসি। আমি জানি আমাদের জীবনে হয়তো সবসময় স্বাচ্ছন্দ্য থাকবে না, অভাব থাকবে, দুঃখ থাকবে, কিন্তু এটা আমি বলতে পারি, কোনোদিনও মিথ্যে কথা আর কোনো প্রবঞ্চনা থাকবে না। আপনার কি মনে হয় পরাগবাবুকে কে খুন করতে চায়? দাদু যেদিন খুন হয়েছিল আমরা সিনেমা দেখে বাড়িতে ফিরেছিলাম সন্ধে রাত্রি 9টা নাগাদ। সেদিন সন্ধে 7টা বলেছিলেন। না মানে আমি ঘড়িটা ঠিক খেয়াল করিনি। পরের বার থেকে খেয়াল করবেন। যাকে কি হয়েছিল বলুন। আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে পরাগ সঙ্গে সঙ্গে ফেরত যায়নি, বাড়ির সামনেই ঘোরাঘুরি করছিল। বাড়ির সামনে রাস্তায় পরাগ একজনকে দেখে ফেলে। কাকে? ও তাকে ফোনও করেছিল, আমাকে কিছুতেই বলতে চাইছে না। ও ও ও বলছে আমার কোনো ক্ষতি উনি হয়েছে। ট্যাক্সিতে না বাইরে? হ্যাঁ। একবার আসুন তো, কথা বলতে হবে। দেখুন, ছুরির আঘাত বুঝতেই পারছেন, অনেকটা ব্লাড লস হয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না, অ্যাটলিস্ট 24 ঘন্টা যাক, 24 ঘন্টা বাদে খবর নেবেন। আর মনে হচ্ছে সামলে উঠবেন। আরে ব্যোমকেশ বাবু আসুন, আমি সবকটা ছবি রেডি করে রেখেছি। একটা ছোট কাজ আছে, আসছি। একটা ইম্পর্টেন্ট কথা, মকরন্দ ফিরে এসেছে একটু আগে। ঘরে ঢুকে এলাম কোন রকম ন্যাকামি না করে। কি আমার খুঁড়, তারপর রেনকোট ফেনকোট সব নিয়ে নিয়েছেন, কি ব্যাপার? কি ফেরত পাওয়া যাবে নাকি নতুন কিনতে হবে? আপনার রেসের মাঠের বড় বড় মস্তানদের জন্য আমার পিস্তলের প্রয়োজন পড়েনি গঙ্গাধর বাবু, ভবিষ্যতেও পড়বে না। তবে যে বোকা বোকা কাজটা করার আপনি চেষ্টা করেছিলেন, যদি ভবিষ্যতে আবার করেন তাহলে কিন্তু পস্তাবেন। কি 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 বুঝতে পারছি না। আই ডোন্ট হ্যাভ এনি গলা আইডিয়া। নামিয়ে। হ্যাঁ, গলা নামিয়ে। আসলে গঙ্গাধর বাবু, আপনি আমাকে যতটা ছাপোষাগেরস্ত মনে করেন ততটা আমি নই। আর এই যে আপনি নিজেকে একটা বেপরোয়া মনে করানোর চেষ্টা করছেন, সেটাও নয়। আদতে আপনি একজন ভীতু মানুষ। আপনার আগে অনেক বড় বড় খেলোয়াড় আমার সত্যান্বেষণে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কেউ পারেনি, আপনিও পারবেন না। বাতলাই দেন নাকি কেস সলভ করেন? আমি তো আপনার ঘড়ি দেখে কেস সলভ করবো না। খুব শিগগিরই কেসের সুরাহা হয়ে যাবে, তখন কিন্তু কেউ পার পাবে না। ভেরি গুড, তাহলে ফর দ্য টাইম বিং আমি কাজ করছি, বিজি। আপনার ক্লাবে খোঁজ নিয়ে জানলাম খুনের দিন রাত 10টা নাগাদ আপনি ক্লাব থেকে বেরিয়ে গেছিলেন, বাড়ি ফিরেছেন রাত 1টা নাগাদ। মাঝের সময়টা আপনি ঠিক কোথায় বিজি ছিলেন? না বলতে পারি। তাতে আখেরে আপনারই ক্ষতি হবে।
আমার কোনটা লাভ কোনটা ক্ষতি আমি বুঝে নেবো। তাই বুঝি? আমার কেন জানি না মনে হয় আপনি ওই স্কুলের দুষ্টু বাচ্চাটার মতো, যে পিছন থেকে ঠেলা মারতে পারে, সামনে এসে লড়ার ক্ষমতা নেই। চলি। কে? কি লুকাচ্ছ তুমি আমার কাছে? কি লোকো? লুকোবার তো কিছু নেই। কি লুকাচ্ছ বলো? কিছু লোকবার নেই। কি লুকাচ্ছ বলো? কি আশ্চর্য! আর কত যন্ত্রণা দেবে তুমি Please, আমাকে please, বলো তো? এরম করো না। আর কত যন্ত্রণা দেবে? আমার কথাটা শোনো। পাচ্ছি না যে। আমার ঝগড়া করতে ভালো লাগছে না। ভালো লাগছে না বললে তো হবে না, তোমাকে শুনতে হবে আজ আমার কথা। কি শুনবো? তোমাকে শুনতে হবে আমার কথা। চিৎকার করো। একদম চুপ। একদম চিৎকার করো না। চুপ প্লিজ। আমার রিকোয়েস্ট শোনো। রিকোয়েস্ট, হ্যাঁ? এই বাড়িতে বহুবার আমার মাথা হেট হয়েছে তোমার আচ্ছা, জন্য। টাকাগুলো তুলে রাখো, যাও। টাকাগুলো তুলে। আমি চাই না তোমার টাকা। কেন সিঙ্ক? চাই না তোমার টাকা আমি। আচ্ছা ঠিক আছে। আমি আর পারছি না। কি চাও? কি চাও? আমি সব জানি। কি জানো? আমি তোমার সব জানি। কি জানো বলো? কি জানো? কি? আমি কিছু জানি না। তোমার ঠিক আছে, কাজের ঠিক আছে। সঙ্গে ওঠা বসা আমি সব ঠিক আছে, জানি। চিৎকার করো। ভালো লাগছে তো তোমার চিৎকার করো, চিৎকার করো। পর্যন্ত ঢুকিয়েছো তুমি। তুমি কি ভাবো? কি ভাবো আমি কিছু জানি না? আচ্ছা কর। যত ইচ্ছে চিৎকার কর। চিৎকার কর। এই তো ভালো লাগছে, বাহ খুব। বাহ, আপনার ছবি তোলার হাত কিন্তু সত্যি খুব সুন্দর। থ্যাংক ইউ। আপনার ফেভারিট কি? ল্যান্ডস্কেপ? পোর্ট্রেট। ফেভারিট আর্টিস্ট? দা ভিঞ্চি। মোনালিসা। হাসিটা দেখুন। এই হাসির তো অনেক রকম ব্যাখ্যা করেছেন অনেকে, আপনার কি মনে হয়? ভালোবাসার হাসি। साहब কে? ও মেদিনী, কি ব্যাপার? आपने कहा था छोटे साहब कहाँ है ये देखने के लिए, वो घर में ही है। মকরন্দ ঘরে আছে। তোমার ব্যাগে যে ছোরাটা আছে সেটা আমায় দিয়ে দাও মকরন্দ। ওটা তোমার কাছে থাকলে তোমার ক্ষতি হবে, লাভ হবে না। দাও। এটা দিয়ে আমি দাদুকে খুন করিনি। সেটা তো পুলিশ নাও মানতে পারে। দাও, আমাকে দাও। এটা আমার আত্মরক্ষা করার জন্য। এখানে কে কি করবে তোমায়? ওরা আমাকে যে কোনো সময় মেরে ফেলবে। রাস্তাঘাটে যেখানে যাচ্ছি ওরা আমার পিছু নিচ্ছে। এটা আছে বলেই ব্যোমকেশ বাবু আমি বেঁচে আছি। তোমার পার্টির লোক? পার্টি ভাঙছে ব্যোমকেশ বাবু। পার্টির পলিসিকে যারাই প্রশ্ন করছে তাদের সরিয়ে ফেলা হচ্ছে। আমি কোনো পার্টির লোক নই মকরন্দ। আমি আর কিছুতেই কাউকে বিশ্বাস করতে পারছি না। যে মার্ক্সবাদকে বিশ্বাস করে ঘর সংসার লেখাপড়া সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে খেটেছি দেশের জন্য, চারপাশে অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়বো বলে, আজ সেই পার্টি ভাঙছে। অনেক দল, অনেক সংগঠন। আমি কোনো দলেই থাকতে পারছি না ব্যোমকেশ বাবু। কাকে বিশ্বাস করবো বুঝতে পারছি না। যে কমরেডকে বিশ্বাস করে একদিন বন্ধু বলে ভেবেছিলাম, তাকে দেখেছি অন্যকে খুন করতে। ওরা এখন আমাকে শ্রেণী শত্রু ভাবছে। তোমার বন্ধু আজকে তোমার শত্রু হয়ে গেছে বলে তোমার আদর্শটা তো মিথ্যে হয়ে যেতে পারে না। সব আদর্শ, সব বিশ্বাস, সব আইডিওলজি আমার নষ্ট হয়ে গেছে। যদি বন্ধুকেই না বিশ্বাস করতে পারি তাহলে কিসের আদর্শ, কিসের বিশ্বাস? যারা আমাকে এতদিন শেল্টার দিত তারাই আজকে বলে দিচ্ছে আমি কোথায় আছি। পালাতে 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 এখানে তোমার কোনো ক্ষতি হবে না মকরন্দ। এটা তোমার নিজের বাড়ি। এখানে আমি শুধু বড় হয়েছি ব্যোমকেশ বাবু। এটা কোনোদিনই আমার বাড়ি হয়ে উঠতে পারেনি। যেদিন থেকে বড় হয়েছি বুঝতে শিখেছি, জানতে শিখেছি, এ বাড়িতে শুধুই স্বার্থপরতা দেখেছি। চারটি পয়সার জন্য এখানে যে কেউ নিজের মান সম্মান জলাঞ্জলি দিতে পারে। এটা আর যাই হোক আমার নিজের বাড়ি হতে পারে না। কিন্তু যে পথটা তুমি বেছে নিয়েছো সেটা আদৌ তোমায় কোথাও পৌঁছে দিচ্ছে কি? হ্যাঁ, আজকে আমি এখানে ফিরে এসেছি কারণ মরতে আমার এখনো ভয় হয়। আমার সব গেছে ব্যোমকেশ বাবু, মৃত্যু ভয়টা এখনো যায়নি।
বেঁচে থাকার ইচ্ছেটা কিন্তু কখনোই দুর্বলতা নয়, বরং যারা দুর্বল মানুষ তারাই বোকার মতো মরে যায়। আমার আর কোনো কিছুতেই বিশ্বাস নেই ব্যোমকেশ বাবু। এই রাগটা আছে, মান অপমান বোধটা আছে, অভিমান আছে, আর সেই জন্যই তুমি এখনো বেঁচে আছো। একটা কথা বলি মকরন্দ, রাজনীতি সব মানুষের জন্য নয়, অন্তত তোমার জন্য তো নয়ই। দেশ বা সমাজকে ভালোবাসতে গেলে যে সবসময় রাজনীতি করতে হবে এমন কোথাও লেখা নেই। অনেক বড় বড় মানুষ আছেন যারা রাজনীতির সাহায্য ছাড়াই অনেক ভালো ভালো কাজ করে গেছেন। একজন চিকিৎসক যখন এক দুরারোগ্য রোগীকে সারিয়ে তোলেন, সেটা সমাজের জন্য ভালো কাজ নয়? কিংবা একটা ভালো বায়োস্কোপ বানালে যখন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ একসঙ্গে আনন্দ পান, হয়তো চোখের জল ফেলেন, সেটা সমাজের জন্য ভালো কাজ নয়? দাও। যে রাজনীতি বন্ধুকে শত্রু বানায়, তার থেকে রেহাই পেয়েছো বলে তো তোমার নিজেকে ভাগ্যবান মনে করা উচিত। সামনে গোটা জীবনটা পড়ে আছে মকরন্দ। তোমার ব্যাগের ওই চটি বইটা ছাড়াও পৃথিবীতে অনেক মানুষ অনেক বড় বড় বই লিখে গেছেন, সেগুলো পড়বে না? ওরা আমাকে ছাড়বে না ব্যোমকেশ বাবু। তুমি ওদেরকে ছেড়েছো, ভবিষ্যতেও ছাড়বে। একটা কথা মাথায় রেখো মকরন্দ, ভালো মন্দ মিলিয়ে এই পৃথিবী, আর এই বাড়িটা তোমার নিজের বাড়ি। বাড়িটা যত খারাপই হোক না কেন, এখান থেকে তুমি মাথা উঁচু করে বাঁচতে পারবে, নিজের মতো করে একটা সুস্থ সমাজ খুঁজে নিতে পারবে। কাল সকালেই তুমি থানায় যাবে আত্মসমর্পণ করতে, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি খুব প্রয়োজন হয়, 8/1 কেয়াতলা রোড, আমার বাড়ি। ব্যোমকেশ বাবু, ওই অন্য বইগুলোর নাম বলে দেবো, কাল সকালে থানায় যেতে বলো না। আর এই কটা দিন একটু সাবধানে থেকো। আপনি কি শুধুই একজন গোয়েন্দা? সত্যান্বেষী। ঠিক আছে, ঠিক আছে, আবার বলো। দুষ্টুমি করছো? খানা কি বলছে? কি হচ্ছেটা কি? যা ভেবেছিলাম। ঘুমোবে তুমি? কখন থেকে চেষ্টা করছি, আমার কি আর কোনো একটা রেনকোট সম্প্রতি ব্যবহার করা হয়েছে। বেশি দুষ্টুমি করলে প্রচন্ড মারবো এবার। এই মারামারি বন্ধ করো। চুপ। এই তুমি কিন্তু বলেছিলে আজ ওর রিপোর্টটা আনতে যাবে, মনে আছে? আজ আর হবে না, কাল যাবো। আবার কাল? দেখছো জ্বরের মধ্যে কান্নাকাটি করছে। এই তোমার কাল কাল করে আর হবে না, কিন্তু আমি বলে দিচ্ছি আমি যাব। আচ্ছা আমি যাব। আমি তোমার যাওয়ার কথা হচ্ছে না ঠাকুরপো। যার ছেলে তার কোনো দায়িত্ব নেই, এটা তোমরা সবাই মেনে নিতে পারো, আমি মানতে পারবো না। বাবা, তোমার মানা না মানার উপর কিচ্ছু নির্ভর করছে না। যাও না, ওকে ঘুম পাড়াও না। তাই নাকি? আমার এই কি হচ্ছে নাকি তোমার? তখন থেকে বারণ করতে খ্যান খ্যান করেই চলেছো। চলো ঘুমোতে চলো। একটা ডাক্তারের কাছে রিপোর্ট নিয়ে যাবা তো? সত্য তুমি খুব ভালো মতো জানো আমি বা অজিত যে কেউ নিয়ে যেতে পারি। হ্যাঁ, যেন আমি রিপোর্টটা নিয়ে গেলে দুম করে ম্যাজিকের মতো খোকা শরীরটা ভালো হয়ে যাবে। সে কথা হচ্ছে না। আমার প্রশ্ন হলো তুমি যাবে না কেন? আমি একবারও বলিনি যে আমি যাব না, বলেছি 2 দিন বাদে যাব। ডাক্তারের সঙ্গে ফোনে কথা হয়েছে, বলেছে ওষুধ যেমন চলা তেমনই চলবে, ব্যাস হয়ে গেল। শোনো ব্যোমকেশ বক্সী, সবকিছু পৃথিবীতে যুক্তি দিয়ে হয় না। ঠিক আছে, আমি যুক্তি বাদ দিচ্ছি। তুমি তোমার ইনস্টিংক্ট দিয়ে বলো এই চুলের কাঁটাটা সনদবাবুর ঘরে কোত্থেকে এলো? এর জন্য কোনো স্পেশাল ইনস্টিংক্টের দরকার হয় না। সনদের সঙ্গে কোনো মহিলার সম্পর্ক আছে, তাই ঘরে চুলের কাঁটা। আসছি। আরে কাঁটা পাওয়া গেছে বলে সম্পর্ক আছে? কাঁটা তো ঝাড়তে গিয়েও পড়ে যেতে পারে। কি? এই শোনো, তোমাদের এই ফালতু চুলের কাঁটা নিয়ে গবেষণা করার টাইম আমার নেই। আমি মুছে নিজের জ্বালায় সকাল থেকে ঘ্যান ঘ্যান করছে, একটা চড়। এই না, মারামারি চলবে না। শোনো ঠাকুরপো, তুমি তোমার বইয়ের দোকান কিভাবে চালাও আর তোমার বন্ধু কিভাবে গোয়েন্দাগিরি করে সে বিষয়ে কিন্তু আমি কোনো রকম ভাবে নাক গলাই না। আমার সংসার আমি কিভাবে চালাবো সেটা আমাকেই বুঝে নিতে দাও। ধাত্তেরিকা, এটা তোমার একা সংসার নয়। তাই নাকি? সব সময় ফাটা রেকর্ডের মধ্যে এক কথা শোনাবে না তুমি। খোকাকে কোলে করে ঘুরে বেড়াচ্ছ, তার মানেটা কি? তার মানেটা কি? পুরো সংসারে মাথা ব্যথা একা তোমার। অজিত, আমরা কেউ কিছু জানি না। তোমার সংসার, তাই না? তোমার সংসার, ঠিক আছে? নাও ছেলেকে কোলে ধরো ধরো ধরো, দেখো দেখো কেমন লাগে। যত রাজ্যে আমার আর ভাল লাগে না বাবা। চলে যাবো আমি দাদার কাছে। একদম বাড়াবাড়ি করবে না, চুপ করে থাকো। কে বাড়াবাড়ি করছে? কে বাড়াবাড়ি করছে? দুবেলা কি করে রান্না হচ্ছে, ছেলে কি করে মানুষ হচ্ছে, কি করে তার চিকিৎসা হচ্ছে, কিছু খবর রাখো তুমি। চলে যাবো আমি দাদার কাছে জন্মের মতো। তোমার গোয়েন্দাগিরি একেবারে ঘুচে যাবে। এসব বলার অধিকার তোমার নেই। শোনো ঠাকুরপো, আমার কি বলার অধিকার আছে আর কি বলার অধিকার নেই সেটা বলার তুমি কেউ নাও। হ্যাঁ, আমি বলার কেউ।
আর কেউ বলে এই সংসারে পড়ে আছি এতদিন। নইলে আর এতদিন আমি এখানে কি করছি বলো? আমি তোমার কে, দাদা না বড় ভাই? কি হয়েছে বাবা? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। না বাবা, কাঁদে না, কাঁদে না, না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। একটা কথা একটু ভালো করে শুনে রাখো সত্যবতী, আমি শুধুমাত্র ব্যোমকেশ বক্সির জন্য এই সংসারে পড়িনি। আমি এই সংসারের সঙ্গে জড়িয়ে গেছি, এটাকে নিজের বলে মনে করি, এবং তাই এই সংসারের ভালো মন্দের দায়িত্বটা কিছুটা হলেও আমার উপরে বর্তায়। খোকার শরীর খারাপ হলে আমার যতটা কষ্ট হয়, ঠিক ততটাই কষ্ট হয় যখন দেখি এই লোকটা মন দিয়ে কাজ করতে পারছে না। তুমি খুব ভালো করেই জানো যে 2-1 দিনের মধ্যে খোকা সেরে উঠবে, কিন্তু বেনি মাধবের খুনের কিনারাটা যদি ব্যোমকেশ করতে না পারে, যদি ব্যোমকেশ সেরে যায়, তাহলে কিন্তু আমার অনেক কিছু যায় আসে। তোমারও যায় আসে, এখন স্বীকার করছো না কি? ঠিক তো? তোমার স্বামী সংসারের দায়িত্ব ঠিক সময় পালন করতে পারছে না বলে তুমি রেগে বাপের বাড়ি চলে গেলে। তাতে কি ওর দায়িত্ববোধ বাড়বে? বাড়বে না। কিন্তু কেসটা হেরে গেলে তোমার মাথাটাও কিন্তু একই রকম ভাবে নিচু হয়ে যাবে। ঠিক বলছি? যাবে, মায়ের কাছে যাও। তুমি নিজে বিয়েটা কেন করলে না বলো তো? আমি বিয়ে করলে তোমাদের বিয়েটা সামলাবে কে? সব ফ্যামিলিতেই একজন করে দেহরক্ষী থাকে। ঠাকুরপো চা খাবে? এক মিনিট, কি বললে? কি বললাম? বডিগার্ড, দেহরক্ষী, রাইট? সত্য? শোনো শোনো শোনো, আমাকে না 2 দিনের জন্য দিল্লি যেতে, যাবো আর আসবো, কথা দিচ্ছি ফিরে এসে খোকার সমস্ত দায়িত্ব আমার। এই অজিত, তুমি একটু ডাক্তারের কাছে রিপোর্টটা নিয়ে যাও, কেমন? কি হচ্ছেটা কি? বডিগার্ড, আরে শোনো, তাহলে দিল্লি আমি ব্যোমকেশ 2 দিনের জন্য দিল্লি চলে যায়। খোকাও সুস্থ হয়ে ওঠে। সনত একবার এসেছিল ব্যোমকেশের সঙ্গে দেখা করতে, জানাতে যে পরাগ আগের থেকে অনেক সুস্থ। সত্যবতী দায়িত্ব নিয়ে তাদের সকলকে খিচুড়ি আর ডিম ভাজা করে খাওয়ালো। 4 দিনের মধ্যে ব্যোমকেশ ফিরে এলো এবং অন্য সব কেসের মতোই এই তদন্তেরও জবনিকা পড়ল। বেনি মাধবের বাড়িতে সকলকে ডেকে পাঠানো হয়। দুর্ভাগ্যবশত আমি থাকতে পারিনি। প্রথমেই বলে রাখা ভালো, এই খুনের কেসটা বেশ পেঁচালো। বেনিমাধব বাবুকে খুন করা হয়েছে ঠিকই, কিন্তু তার আগে তার দেহরক্ষী মেঘরাজকে খুন করা হয় এবং তারপরে আততায়ী বেনিমাধব বাবুর ঘরে প্রবেশ করে। খুনের মোটিভ একটাই, বেনিমাধব বাবুর সম্পত্তি। আরে পুরনো কাসুন্দি ঘাটাটা বন্ধ করুন না, আমার ভাল লাগছে না। আসল কথা আসুন। সেই ভালো। আচ্ছা, খাবারে বিষ কি মেশাতো গায়ত্রী দেবী? আপনার তো ঘরে ঘরে আড়ি পাতার অভ্যেস আছে, কোনো কিছু তো আপনার নজর এড়ায় না। মেঘরাজ নিজে। এই তো সবাই জানে। সবাই জানতো? গায়ত্রী দেবী নিজে মেঘরাজকে খাবারে বিষ মেশাতে দেখে ফেলে, কিন্তু উনি বাবাকে কিছু বলতে পারেননি। বেনিমাধব বাবু মেঘরাজকে অন্ধের মতো বিশ্বাস করতেন, আর মেঘরাজ মনে করেছিল যে বেনিমাধব বাবু মারা গেলে ও হয়তো সম্পত্তি পাবে। হ্যাঁ, বেনিমাধব বাবু পরে সেরকমই একটা উইল করেছিলেন বটে। মেঘরাজ, খাবারটা দাও। আমি বাবাকে খুন করিনি ব্যোমকেশ বাবু। হ্যাঁ, আমি জানি আপনি করেননি। তাহলে কে করেছে? আরে কে করেছে বলবেন তো? সেটাই তো এই কেসটার প্যাচ। এই আমার আর ভাল লাগছে না, আমি গেলাম। হ্যাঁ, একদম নয়। আমি যতক্ষণ না বলছি এই ঘর থেকে কেউ বাইরে যাবে না, আর আপনি যদি শান্ত হয়ে না বসেন তাহলে আমায় কিন্তু অন্যরকম ব্যবস্থা নিতে হবে। বসুন, বসুন। যে কথা হচ্ছিল, বেনিমাধব বাবুর খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য মেঘরাজের বউ মেদিনীকে এই বাড়িতে নিয়ে আসা হয়। মেদিনী, তোমার সঙ্গে মেঘরাজের বিয়েটা যেন কবে হয়? मैंने तो आपको कहा था। না 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 না, বাংলায় বলো। তুমি তো বাঙালি, হিন্দি বলছো কেন? আমি দিল্লি গিয়েছিলাম, যাওয়ার আগে তোমার ট্রাঙ্ক থেকে একটা ছবি চুরি করি।
সেই ছবিটা দেখে দিল্লি পুলিশ আমাকে কনফার্ম করেছে যে তুমি পাহাড়গঞ্জের একজন বেশ্যা। মেঘরাজের সঙ্গে তোমার কোনোদিনও বিয়ে হয়নি। তোমাকে মেঘরাজ টাকা দিয়ে বউ সাজিয়ে এই বাড়িতে নিয়ে এসেছিল যাতে বেনিমাধব বাবুকে খাইয়ে দাইয়ে যত্ন করে তার সম্পত্তিটা হাতিয়ে নেওয়া যায়। তুমি খুব ভালো অভিনেত্রী হতে পারতে, কিন্তু অভিনেত্রী হতে গেলে শুধু অভিনয় করলে হয় না, তার সঙ্গে সঙ্গে অভিনয়ের প্রপগুলোও একটু গুছিয়ে রাখতে হয়। তোমার বাংলা গল্পের বই, তোমার ছবি, এগুলোকে আরেকটু যত্ন করে গুছিয়ে রাখলে পারতে। ভুল হয়ে গেল মেদিনী, বালিশের নিচে লুকিয়ে রেখেছিলে। তোমার বাংলা উপন্যাসের বইটা তোমার ঘরে খুব সহজেই পেয়ে গিয়েছিলাম আমি, খুব বেশি খুঁজতে হয়নি আমাকে। এই বাড়িতে আসার পর থেকে তুমি আস্তে আস্তে সমস্ত পুরুষ মানুষদের মন জয় করতে আরম্ভ করো। তখন আর তোমার মেঘরাজকে খুব একটা দরকার পড়েনি, বরং এই বাড়ির বিভিন্ন পুরুষরাই তোমার জাতে ওঠা সিঁড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছিল। কি গঙ্গাধর বাবু, আপনি কি কিছু বলবেন নাকি শুধু আমিই বকবক করে যাব? কি বলবো? কি বলবে তুমি জানো না? হ্যাঁ, কি বলবে তুমি জানো না সালা? রোজ রোজ দুপুর বেলা তুমি মেদিনীর ঘরে গিয়ে কি করতে? হ্যাঁ, তুই চুপ, একদম চুপ, শাট ইউর ব্লাডি মাউথ। মুখ খোলাবি না। কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? হ্যাঁ, রোজ রোজ তুমি মেদিনীর ঘরে যাওনি? দিনের পর দিন, রাতের পর রাত তুমি মেদিনীর ঘরে যাওনি? গিয়ে গিয়ে কি করতে তুমি? জুয়া খেলতে সালা? হ্যাঁ, চোর লম্পট সালা আমার পিছে বসে হয়েছো। কি বসতে এসছি নাকি? কি হচ্ছে? চুপ করে থেকো না, উত্তর দাও। দিন নেই রাত নেই, যখন তখন তুমি মেদিনীর ঘরে গিয়ে কি করতে? চুপ! আমি দুপুরবেলা ঘরে গিয়ে কি করতাম সেটা তাড়ি তাড়ি দেখতে আমার লজ্জা করেনি? সেই জন্য আমার হাত থেকে তুমি টাকা নাওনি? আমি তো লম্পট, আর তুমি কি বিপ্লবী? ব্লাডি ব্ল্যাকমেলার। কি এবার গুনছো কি? যাও যাও যাও, চলো। হ্যাঁ, আমি স্বীকার করছি আমি টাকা নিয়েছি, বেশ করেছি, বেশ করেছি তোমার কাছ থেকে টাকা নিয়েছি। আমাকে পালিয়ে পালিয়ে বাঁচতে হয়, আমাকে আমার নিজের টাকা নিজের মতো করে জোগাড় করে নিতে হয়। তোমার নোংরামি আমাকে তোমার কাছ থেকে টাকা নেওয়ার সুযোগ করে দিয়েছে পিছে, সেই সুযোগ ব্যবহার করেছি, বেশ করেছি। সালা ভদ্রলোক, সালা লম্পট, জোচ্চর, বুর্জুয়া সালা। শান্ত হ মকরন্দ, বুর্জুয়া সালা। এই শান্ত হ। এ বাড়িতে এমনিতেই অনেক কেচ্ছা বেড়েছে, আরো বাড়বে, তুই আর বাড়াস না প্লিজ। আচ্ছা, তুই টাকা নিসনি? দিনের পর দিন, রাতের পর রাত এই বাড়িতে তুই টাকা নিতে আসিসনি, আমি নিজের চোখে দেখেছি। একটা দিনও তুই এই বাড়িতে থাকার জন্য আসিসনি মকরন্দ। তুই আসতিস, জামাইবাবুর কাছ থেকে টাকা নিতিস আর চলে যেতিস। হাতটা ছাড়ো সনদদা। তুই শান্ত হ আগে। এখানে আমরা ঝগড়া করতে আসিনি মকরন্দ, তোর কথা শোনার আগে আমাদের ব্যোমকেশবাবুর কথা শোনা দরকার। আচ্ছা শোনো পিসে, তোমার ওই নোংরা টাকার একটা টাকাও আমি খরচা করিনি। এই নাও তোমার টাকা, নাও তোমার টাকা, নাও তোমার সব টাকা নাও। ব্যোমকেশ বাবু, আমি কিন্তু খুন করিনি। দাঁড়াও গায়ত্রী, দাঁড়াও। সব জেনে তারপর যাও। হ্যাঁ, মেদিনীর সঙ্গে আমার একটা শারীরিক সম্পর্ক হয়েছিল।
তুমি তো সবার দরজায় আড়িবা তো, মেদিনীর দরজায় পাতনি, সেটা তোমার পক্ষে খারাপ হয়েছিল। এবং তুমি খুব ভালো করে জানো যে আমাদের সম্পর্কটা ভালো নয়। আমরা জাস্ট ভান করছি, স্বামী স্ত্রী আবার ভান করছি। অনেক আগেই এটা ভেঙে গিয়েছিল। ঝিলি, তুমিও জেনে নাও যে তোমার বাবা ভালো লোক নয়। ভালো লোক তো নয়, উল্টে খুব খারাপ লোক। বাট অ্যাট দ্য সেম টাইম তোমার বাবা ভালো আবার ভান করে না। হ্যাঁ, মেদিনীর সঙ্গে আমার একটা সম্পর্ক হয়, তারপর আমি তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। কারণ আমি একটা পয়েন্টে বুঝতে পারি যে ও আমাকে ব্যবহার করার চেষ্টা করছে। ঠিক টাকা নেওয়ার উদ্দেশ্যটাও নয়, ওর অন্য কিছু একটা উদ্দেশ্য আছে। ও আমাকে ব্যবহার করে যাতে উঠতে চাইছে, এবং আমি তখন সরে আসার চেষ্টা করি। আর আমি একটা লাস্ট চেষ্টা করেছিলাম যাতে তোমার সঙ্গে আমার সম্পর্ক, এবং ঠিক এই কারণে আমি চাইনি যে ব্যোমকেশবাবু ইনভেস্টিগেট করতে এসে আমাদের বাড়ির নোংরা কেচ্ছাগুলো জেনে যাক। তাই আমি তা তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করি, ব্যাস। হয়নি? কাজটা কি করবে? এ কাজ আমি কাউকে দেবো না, নিজেই করবো। তোমাকে তো আর কিছু বলা বিপদ, প্রাণে মারবে না, হাত পা কিছুটা খোঁড়া করে দেবে, ব্যাস। ঠিক আছে। একটা কথা আমি বলছি গায়ত্রী, সবাই ভগবান হতে পারে না। হ্যাঁ, এই ব্যোমকেশবাবু, আমার এবার খুব কষ্ট চাই নিজের ড্রিঙ্ক। আমি কথা দিচ্ছি ফিরে আসবো, নিয়ে ফিরে আসবো। এতটা যখন বললেন তখন বাকিটাও বলে দিন। নো স্যার, গোয়েন্দা আপনি, পুরোটা আপনাকেই বলতে হবে। আমি কথা দিচ্ছি আমি একটা ড্রিঙ্ক নিয়ে ফিরে আসবো। কি আপনার জন্য বানাবো নাকি? এখন কি মাঝানের মধ্যে কোনটা? দুটোই, ছোট করে। গ্রেট। যাকে আলোচনায় ফিরে আসি। নিখিল, তোমার কিছু বলার আছে? মেদিনী যে বাঙালি সেটা ওর বাংলা উপন্যাস পড়া থেকে আমি বুঝতে পারি। তবে এই তদন্তের দায়িত্ব নেওয়ার পর আমার কাছে আরও একটা ইনফরমেশন আসে। কেউ বেনামে নিখিলকে প্রেমপত্র পাঠাচ্ছে। তবে এই ইনফরমেশনটা নিখিল আমাকে দেয়নি, আগ বাড়িয়ে সনত আমাকে দেয়। চিঠিগুলো কে লিখছিল নিখিল? কে? চিঠি আমি জানি না। আমি ভেবেছিলাম এই চিঠিগুলোর সঙ্গে তদন্তের কোনো একটা সম্পর্ক থাকতে পারে, তাই। আপনি খুব ভালো করে জানেন সনৎবাবু, সেটা সত্যি নয়। চিঠিটা তাহলে কে লিখছিল? যাকে চিঠির কথা পড়ে আসছি, তার আগে মেদিনীর ট্রাঙ্ক থেকে যে ছবিটা আমি চুরি করেছিলাম, দেখুন তো আরতি দেবী, ঘরটা চিনতে পারেন কিনা? আরে এটা তো সনতের। সনতের খাট। সনৎবাবুর ঘর থেকে আমি আরো একটা জিনিস পাই, একটা মেয়েদের চুলের কাঁটা। কার বলো তো নিখিল? আমার কেন জানি না মনে হচ্ছে এটা মেদিনীর। গঙ্গাধর বাবু তোমার জীবন থেকে চলে যাওয়ার পর সনৎ তোমার জীবনে প্রবেশ করে, আর তখন তুমি সনৎকেও ব্যবহার করতে আরম্ভ করো। মোনালিসা সনৎ অনেক সময় অনেক ছবি অনেক সত্যি কথা বলে দেয়। হ্যাঁ, আমি জাতে উঠতে চেয়েছি। হ্যাঁ, দিল্লির পাহাড়গঞ্জের বেশ্যা আমি নোংরা, আমি খারাপ, আমি নিকৃষ্ট। এই দেশে, এই সমাজে সব মেয়েদের বেঁচে থাকার রাস্তাটা সহজ হয় না ব্যোমকেশবাবু। অনেক চেষ্টা করেও যখন সৎ পথে বেঁচে থাকার প্রায় সব রাস্তা মরে যাচ্ছিল আমার জীবন থেকে, তখন ওই পাহাড়গঞ্জের নোংরা দালালি একদিন আমাকে রাতের খাবার জুটিয়ে দিয়েছিল, পরের দিন বেঁচে থাকার সুযোগ করে দিয়েছিল। সেই পাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ছিলাম আমি। ভালোভাবে বেঁচে থাকার, সুস্থভাবে বেঁচে থাকার যখন সব রাস্তা প্রায় মরে গেছিল,
ঠিক তখনই একদিন মেঘরাজ এখানে বউ সেজে জিগিরি করার কাজটা দিল আমাকে। এখানে এসে আবার আমার আধমরা স্বপ্নটা জেগে উঠল। হ্যাঁ হ্যাঁ, আমি যাতে ওঠার চেষ্টা করেছি। যাতে ওঠার চেষ্টা করা কোনো পাপ নয়, নিজেকে বদলানোর চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি আপনাদের ভদ্র সমাজে ঢোকার। এতদিন যে দেহ বেচে আমি রোজগার করেছি, সেই দেহকে ব্যবহার করে আমি ভদ্র লোক হতে চেয়েছি। আমি ভেবেছিলাম এই ঘরে যারা ভদ্রলোকের মুখোশ পরে আছে তাদের জীবনে যদি ঢুকতে পারি তাহলে আমিও ভদ্রলোক হতে পারবো। সেটা অন্যায়? আমি ভেবেছিলাম গঙ্গাধর বাবু আমাকে একটা চাকরি খুঁজে দেবেন, যে কোনো চাকরি। লুকিয়ে লুকিয়ে বই পড়তাম, বাংলা, একটু একটু ইংরেজি। দেননি। উনিও আমাকে শুধুমাত্র পাহাড়গঞ্জের পেশাদের মতো ব্যবহার করেছেন। নিজের চাহিদা মিটিয়ে নিয়ে উনি আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। উনি ভালো করে জানতেন আমি কাউকে বলতে পারবো না। তারপর মনে হলো সনদ যদি ওর খবরের কাগজে একটা ব্যবস্থা করে দেয় বা অন্য কোনো ব্যবস্থা। হাসু হাসু। ব্যোমকেশবাবু, আমি ক্রমাগত নিচের অতীতটাকে ফেলে দিয়ে ভালোভাবে সুস্থভাবে বাঁচতে চাইছিলাম। চিল্লি বা লাবণীর কপাল পেয়ে আমি জন্মাইনি। সোজা পথ আমার ছিল না, তাই আমি বাঁকা পথ ধরেছি। সেটা অন্যায়? খুন করে কেউ কখনো সুস্থ জীবনে ফিরে আসতে পারে না মেদিনী। খুন আমি করতে চাইনি। জানি, বাধ্য হয়েছিল। মেঘরাজ তোমার আর সনতের সম্পর্কটা জেনে ফেলে, বেনিমাধব বাবুকে বলে দেওয়ার ভয় দেখায়। এই বাড়িতে থাকা সমস্ত রাস্তা তোমার কাছে আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিল, যেটা সনতের পক্ষে মেনে নেওয়া মুশকিল। প্রথমবার আমাকে এ বাড়িতে দেখার পরই তোমাদের মনে হয় আর দেরি করা উচিত নয়, খুনটা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। মেঘরাজকে খুন করাটাই তোমাদের আসল উদ্দেশ্য ছিল, বেনিমাধব বাবুকে নয়। আমার ভদ্রলোক হওয়ার রাস্তাগুলো সব বন্ধ হয়ে যাচ্ছিল ব্যোমকেশবাবু। তাই তুমি সনতের কথা মতো বেনিমাধব বাবুর ঘর থেকে ওর খুঁটটা চুরি করো, আর তারপর খুন করা হয়ে গেলে খুঁট থেকে সমস্ত রক্ত পুছে আবার সেটা যথাস্থানে রেখে এসেছিলে। হ্যাঁ, বেনিমাধব বাবুর খুঁট দিয়েই ওনাকে খুন করা হয়েছে। পরে আমি পরীক্ষা করে দেখেছি খুঁটটা একদম ভোতা, আর কোনো কাজে ওটাকে ব্যবহার করা যাবে না। বাড়ির সকলের রেনকোটগুলো অনেকদিন ব্যবহার হয়নি, কিন্তু সনদবাবু আপনি বোধহয় রক্তের দাগ পোছার জন্য আপনার রেনকোটটা একটু বেশি পরিষ্কার করে ফেলেছিলেন। আপনি তো সেদিন বর্ধমান যাননি সনদবাবু, বাড়ির আশেপাশে কোথাও ঘোরাফেরা করছিলেন। লাবণীকে পৌঁছে দিতে এসে পরাগ আপনাকে দেখতে পায়, আপনাকে ফোন করে জানিয়েও ছিল। কাজেই বাধ্য হয়ে আপনি পরাগকেও খুন করার চেষ্টা করেছিলেন।
তারপর মাঝরাতে মেদিনী দরজা খুলে দেয়। আর আপনি জানতেন আমি তদন্তের ভার নিয়েছি। মকরন্দ আমার সামনেই খুন করার হুমকি দিয়েছে। এর থেকে ভালো সুযোগ আপনি বোধহয় পেতেন না। সকলেই ভাববে বেনি মাধবের সম্পত্তির জন্য তাকে খুন করা হচ্ছে। বেনি মাধবকে খুন করে খুনের আসল মোটিভটা লুকোতে চেয়েছিলেন সনদবাবু। আসলে মেঘরাজি ছিল আপনাদের আসল টার্গেট, বেনি মাধব নয়। খুন আমি করিনি ব্যোমকেশবাবু। সাহায্য করেছো, আর সেজন্য যাবজ্জীবন না হোক তোমাকে জেলে একবার যেতেই হবে মেদিনী। উইলটা বদলে গেলে মেঘরাজ নিজে হাতে বিষ খাইয়ে মামাকে মেরে ফেলতো, এটা আপনি জানেন তো ব্যোমকেশবাবু? আর তারপর দোষটা মেদিনীর ঘাড়ে গিয়ে পড়তো। তখন তার শাস্তিও হতো। বাইরে পুলিশ আপনাদের জন্য অপেক্ষা করছে, তার আগে যদি কিছু বলার থাকে বলতে পারেন। না, এই বাড়ির কাউকে আমার কোনো কৈফিয়ত দেওয়ার নেই। তবে মেদিনীকে শুধু একটা কথা বলার আছে। আমি কিন্তু তোমায় সত্যিই ভালোবেসেছিলাম। জামাইবাবু বা তোমার অন্য খদ্দেরদের মতো তোমাকে ব্যবহার করবার কথা আমি কল্পনাও। তুমি আমাকে ব্যবহার করে যাতে উঠতে চেয়েছো কিনা সেটা আমার কাছে কোনোদিনই বড় ছিল না, থাকবেও না। আমি তোমাকে ভালোবেসেছি, ভালোবাসবো, আর তার জন্য আমি খুনটা করেছি। তার জন্য আমার বিন্দুমাত্র অনুশোচনা নেই। আমাকে বাকি জীবন জেলে কাটাতে হবে। আমার তার জন্য কোনো কষ্ট হচ্ছে না মেদিনী, আমার কোনো সংশয় নেই। ব্যোমকেশবাবু, আমি জানতাম আমি আপনার কাছে ধরা পড়ে যাব। তা সত্ত্বেও আমি পরাগের মুখ বন্ধ করার চেষ্টা করি, তার কারণ শুধুমাত্র মেদিনীর সাথে আর যদি 2-4 দিন এক্সট্রা পাই তাই। এই তুমি কাঁদছো কেন? তুমি তো কোনটা করোনি, আমি করেছি। তোমার তো যাবজ্জীবন হবে না, জেল হবে। তারপর তুমি বেরিয়েও আসবে, আর বাইরে বেরিয়ে তুমি তোমার জীবন ঠিক ফেরত পেয়ে যাবে। শুধু একটা কথা, তোমাকে ভালোবেসে আমি গর্বিত মেদিনী। হ্যাঁ, দুঃখ আছে, লজ্জা নেই। তুমি আমার মনে ঠিক যেখানে ছিলে আছো, থাকবে। সে আমি যেখানেই থাকি। হাত করা পড়াবেন না? রাখাল বাবু চলে আসুন। হ্যাঁ, আসছি। আর একটা ছোট্ট রহস্যের সমাধান করা বাকি আছে। সেই বিষয়ে কথা বলে আমি আজকের মতো ইতি টানব। নিখিল, এই যে বেনামে তোমার কাছে চিঠিগুলো আসছিল, তুমি তো জানো সেগুলো কে লিখছিল। আজকে এতগুলো মিথ্যের অবসান ঘটলো, তুমিও এই সত্যিটা লুকিয়ে রেখো না, জানতে তো? হ্যাঁ। তাহলে বলনি কেন? কারণ
জানাজানি হলে তার ক্ষতি হতে পারে। ঠিক আছে, এখন বলো। ঝিল্লি, ঝিল্লি, তুমি লুকিয়ে লুকিয়ে নিখিলকে প্রেমপত্র লিখতে, আর নিখিল তার কোনো উত্তর দিত না বলে তোমার খুব কষ্ট হতো, তাই তো? আমি যদি বলি নিখিল উত্তর দিতে চাইতো, কিন্তু ও মনে করতো যে ও তোমার যোগ্য নয়, তাহলে? কেন? এই কেনর উত্তর এত সহজে দেওয়া যায় না ঝিল্লি। নিখিলের এখনো কোনো রোজগার নেই, অনিশ্চিত ভবিষ্যৎ। তাছাড়া ওর মনে হয়েছিল যে তোমাদের ভালোবাসার সম্পর্ক যদি বাড়ির লোকজন জেনে যায়, তারা এই সম্পর্কে আপত্তি জানাবে। এত কিছু জেনে শুনেও এই ক্যাবলা ছেলেটা তোমাকে ভালোবেসেছিল, কাউকে কিচ্ছু বলেনি, যাতে তোমার কোনো ক্ষতি না হয়ে যায়। আর নিখিল, তোমার কোনো ভয় নেই। ঝিল্লি খুব বুদ্ধিমতী মেয়ে, ও খুব ভালো মতো জানে তোমাদের সম্পর্ক সরাসরি রক্তের সম্পর্ক নয়, এতে বিয়ে আটকায় না। আমার বন্ধু শুধু খুনিদেরই পাকড়াও করে না, তার গোয়েন্দাগিরির মধ্যে দিয়ে অনেক মানুষের জীবনও বদলে দেয়। সেই কারণেই আমার ব্যোমকেশ বক্সির গল্পগুলো স্রেফ খুন ডাকাতির গল্প থাকে না, কোথাও গিয়ে মানুষের বেঁচে থাকা, এগিয়ে চলার গল্প হয়ে যায়। আরে তুমি এরকম সকাল সকাল বাড়ি থেকে দুম করে বেরিয়ে পড়াটা কি ঠিক হলো? আমার আর ভয় করছে না ব্যোমকেশ বাবু। এক মিনিট, ভিতরে এসো। আমার দোকানের ঝামেলা এখন অনেক কম। আমার পাবলিশার ভদ্রলোক 6টা উপন্যাসের বদলে অনেক টাকা ঢালতে প্রস্তুত। আমার বন্ধু ব্যোমকেশের সঙ্গে থাকতে থাকতে একটা সত্যি বেশ বুঝতে পেরেছি, এই পৃথিবী যেরকম আছে সেরকমই হয়তো থাকবে, কোনোদিনই কোনো স্বর্গরাজ্য হয়ে উঠবে না। এই তুমি চা খাবে? হ্যাঁ। তুমি জর্জ অরওয়েল পড়েছো? না। নাও, এটা দিয়ে শুরু করো। তুমি আমার বই পড়েছো তো? না। বলিও। ও কিন্তু শুধু ব্যোমকেশ লেখে না। এই তুমি খাও, হ্যাঁ, লজ্জা পেও না, খাও খাও। দেখি এইটা আগে পড়। এই নিজের বই পড়িয়ে ছাড়বে, এসব বই পড়ে হয়। সত্যি বাবা ঠাকুরপো, বাংলা না পড়লে কি করে হবে? না না, ও পড়াশোনা করবে, তুমি তেলে ভাজা খাও। পরে পরে আগে পড়ো। আরে এরকম করো না, ওকে। এই পৃথিবীতে অন্যায়, অবিচার, দারিদ্র্য, প্রবঞ্চনা, লোভ, লালসা সব থাকবে। যতদিন এই দুনিয়ায় অন্যায় থাকবে, মিথ্যে থাকবে, ডাকাতি থাকবে, খুন থাকবে, প্রতারণা থাকবে, ততদিন এই সবের সঙ্গে একা একা লড়াই করার জন্য 2-4 জন সাহসী মানুষও থাকবে, থাকবে ব্যোমকেশ বক্সী।